হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম আমাদের কোয়ার্টার টু এর আরেকটা ক্লাসে। আমরা কোয়ার্টার ওয়ান শেষ করছিলাম ভেক্টর এবং আদর্শ গ্যাস দিয়ে, এবং কোয়ার্টার টু এর চ্যাপ্টারগুলো আবার শুরু হয়ে গেছে। মাঝখানে 2 সপ্তাহ আপনাদের সাথে বিরতি ছিল। বিরতির পর আবারও আমরা ক্লাসের যাত্রায় আপনাদেরকে সাথে নিয়ে শুরু করব। তো কেমন আছেন সবাই? আমাদেরকে দ্রুত কমেন্ট করে জানায় দেন। অলরেডি আমার সাথে অলমোস্ট 500 পিপল কানেক্টেড হয়ে গেছেন, সালাম জানাইছেন অনেক মানুষ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে দ্রুত জানান। এবং এটা খুবই ভাল লাগা যে হচ্ছে আমরা একটা কোয়ার্টার সাকসেসফুলি শেষ করে নতুন একটা কোয়ার্টার শুরু করতে যাচ্ছি। এবং আজকের কোয়ার্টারটা খুব সুন্দর ঝাঁকানাকা একটা চ্যাপ্টার দিয়ে শুরু হচ্ছে, ভৌত জগৎ এবং পরিমাপ। যেই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে প্রবলেম আসে, 10 বছরে একটা অঙ্ক মানে হাতে গোনা আসে। এনিওয়েজ, তো আমরা সেই চ্যাপ্টার দিয়ে, অস্বাভাবিক একটা চ্যাপ্টার দিয়ে পড়াশোনা শুরু করব। তো পড়াশোনার এই জার্নিতে আপনাদেরকে নিয়ে সামনে আগাবো ইনশাল্লাহ। তো শীতকাল চলে আসছে। আমরা যখন কোয়ার্টার ওয়ান শুরু করছিলাম তখন ছিল গ্রীষ্মকাল, প্রচুর গরম। তো কোয়ার্টার টু টা এমন একটা সময় শুরু হচ্ছে যখন চারপাশে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। আমাদের কোয়ার্টার চেঞ্জ হয়ে নতুন টাইপের পড়াশোনা যেরকম চলে আসতেছে, প্রকৃতিও কিন্তু তার আবহাওয়াকে চেঞ্জ করে শীতকালের আগমন অলরেডি ঘটে গেছে। তো ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। অনেকে কমেন্ট করছেন কেমন আছেন। তো নামাজের ব্রেক আমরা আমাদের নামাজের ব্রেক হচ্ছে অলমোস্ট 5:25-30 এর দিকে আজান দেয়। আমরা মাগরিবের নামাজের ব্রেকটা ঐরকম সময়ের দিকে ইনশাআল্লাহ নিব। তো আমরা কোয়ার্টার 1 এ যেটা করেছিলাম, ভেক্টরের অনেকগুলো ক্লাস করছিলাম, আদর্শ গ্যাসের অনেকগুলো ক্লাস করেছিলাম। কোয়ার্টার 2 অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা অলরেডি ভেক্টরের ফিজিক্স এর ক্লাস করে ফেলছেন। জি ভাইয়ের সাথে আপনারা গতিবিদ্যা নিয়ে আগাচ্ছেন, এবং সাথে, সাথে আমি আপনাদেরকে একটা চ্যাপ্টার দিয়ে আজকে শুরু করতেছি। সেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ফিজিক্স বইয়ের একেবারে ১ম চ্যাপ্টার, যেটাকে আমরা বলি ভৌত জগৎ এবং পরিমাপ। তো ভৌত জগৎ এবং পরিমাপ চ্যাপ্টারটা হয়তো ইনসিগনিফিকেন্ট মনে হইতে পারে, বাট পরবর্তী অনেকগুলো চ্যাপ্টারের কিছু বেসিক জিনিস এই চ্যাপ্টার থেকে হচ্ছে শিক্ষণীয় আছে। তো মেইনলি আমরা এই চ্যাপ্টারের থেকে যেই টপিক গুলোর উপর ফোকাস করতে হবে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা ক্লাসটা ইনশাল্লাহ করব। ঠিক আছে? ওকে। তাহলে আমরা একটু শুরু করি। শুরু করার আগে একটু ভাইয়ার পরিচয় দিয়ে নিই। যেহেতু কোয়ার্টার 1 থেকে কোয়ার্টার 2 অনেকেই হয়তো নতুন করে কোয়ার্টার 2 তে আমাদের সাথে কানেক্টেড হইছেন। সেজন্য সংক্ষিপ্তভাবে ভাইয়ার পরিচিতি। ভাইয়ার নাম শরীফুল ইসলাম শুভ। শুভ ভাইয়া নামে সবাই চিনেন। পড়াশোনা বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ব্যাচ 2014। দ্যাট মিনস আপনারা 2026, আমরা হচ্ছে 2014 ব্যাচ ভাইয়া ছিলাম। আর এই তো অনেকদিন ধরে পড়াচ্ছি। যেদিন আমার বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট দেয় তার 10 দিন আগ থেকে পড়ানোর অভিজ্ঞতা শুরু। এবং মেইনলি ফিজিক্স প্রথম দিকে যখন আমি পড়ানো শুরু করছিলাম, তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা যা আছে জগতে সব পড়াইতাম। যত দিন যাচ্ছিল তত একটা, একটা করে পড়ানোর টপিক কমতেছিল। শেষ পর্যন্ত হচ্ছে ফিজিক্স নিয়েই টিকে আছি। ফিজিক্সের যুদ্ধে আমি এখনো স্টুডেন্টদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার চেষ্টা করি, স্টুডেন্টদের হয়ে যুদ্ধ করার চেষ্টা করি। এই যে মানুষটার ছবি দেখতেছেন আমার সাথে অনেকটা মিল আছে। এটাই হচ্ছে আমি। এটা আমার অফিসিয়াল ছবি। তো আজকে আমরা কি, কি শিখব? তো শিখার আগে আপনাদের থেকে একটু কমেন্ট গুলো দেখি হালকা পাতলা। আচ্ছা ভাইয়া, এই অধ্যায়ে কি ২ টা লেকচার ক্লাস? হ্যাঁ, এই চ্যাপ্টারের উপর আমরা ২ টা ক্লাসে শেষ করব। আমি অবশ্য যদি সুযোগ পাইতাম একটা ক্লাসেই শেষ করে দিতাম। বাট আমরা এই চ্যাপ্টারের উপর ২ টা ক্লাস করব। কালকে থেকে পরীক্ষা। এখন কি ক্লাস করব? তো আগামী কালকে একজনের পরীক্ষা। সে বলছে ভাইয়া ক্লাস কি করা উচিত কিনা এই মুহূর্তে? এটার অ্যান্সারটা ডিপেন্ড করে আপনার প্রিপারেশন এর উপর। যদি এমন হয়ে থাকে পরীক্ষাটা টিউটোরিয়াল বা ক্লাস টেস্ট, কুইজ টাইপের এক্সাম, আপনার মোটামুটিভাবে পড়া হয়ে গেছে, হালকা ১-২ ঘন্টা রিভাইজ করলেই হয়ে যাবে। ইন দ্যাট কেস ভাইয়া অবশ্যই বলব আপনি ক্লাসটায় পার্টিসিপেট করেন। আর যদি এমন হয়ে থাকে যে না ভাই কালকের পরীক্ষায় অনেক কিছু বাকি, কিছুই পড়ি নাই এখনো, রিভাইজ অনেকটুকু সময় দিয়ে দেওয়া লাগবে, তাহলে ভাইয়াই বলবো ভাইয়ার ক্লাস করার দরকার নেই, আপনি পরীক্ষার প্রিপারেশন নেন। তারপর আহ আ এত কম ক্লাস কেন এই চ্যাপ্টারের উপর? এই চ্যাপ্টারটা যখন আমরা পড়া শুরু করব তখনই আপনি বুঝবেন এই চ্যাপ্টারটার উপর কেন এত কম ক্লাস। চ্যাপ্টারের শুরুতেই একটু নিরুৎসাহীমূলক কথা বলি। এই চ্যাপ্টার থেকে সাধারণত কোনো প্রশ্ন আসে না। হাতে গোনা ১ টা ২ টা, মানে ২ টাও না, ১ টা এমসিকিউ আসলেও আসতে পারে। আর সিকিউ হচ্ছে খুবই রেয়ার। সাধারণত যে বললাম ১০ বছরে একটা সিকিউ এখান থেকে আসলেও আসতে পারে। দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা নরমালি খুব একটা মানুষজন পড়াশোনা করে না। কিন্তু আপনি যখন অ্যাডমিশন টেস্টে যাবেন, অ্যাডমিশন টেস্টেও দেখা যাবে এখান থেকে টুকটাক কোয়েশ্চেন দিয়ে দিবে। বা আপনি ধরেন চ্যাপ্টার 2 পড়তেছেন, চ্যাপ্টার 3 বা 4 পড়তেছেন। ওই চ্যাপ্টার গুলোতে কিছু টপিক এমন থাকবে যেটার কনসেপ্টটা আসলে এই চ্যাপ্টার থেকে আসে। তো এই চ্যাপ্টারটা আমরা এই কারণে পড়ি যেন ওই ২-১ টা এমসিকিউ আসলে যেন পেরে যাই, এটা একটা পারপাস। সেকেন্ড পারপাস, যেটা বড় পারপাস,
সেটা হচ্ছে অন্যান্য চ্যাপ্টারের কিছু বেসিক এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। তো ওই বেসিক গুলো আগে থেকে জেনে নেওয়া এটা আরো বড় একটা পারপাস। আমাকে বলছে রূপক হাসান যে স্যার ভেক্টর এখন ইজি লাগে। আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তারপর গতিতে লেকচার কয়টা? গতি চ্যাপ্টারে লেকচার এট লিস্ট ৯-১০ টার কাছাকাছি হবে। শুভ ভাইয়া আমি বিগ ফ্যান। থ্যাংক ইউ ভাইয়া। আমাকে বলছে সামরিদা। খুব দ্রুত কমেন্ট চলে যাচ্ছে। অনেকগুলো কমেন্ট আসতেছে। ভাই আসলে ১ সেকেন্ডও ফোকাস করতে পারতেছি না। তার আগে নতুন কমেন্ট চলে আসতেছে। আমার ক্লাস ১ম লাইভ করতেছে। একজন বলছে ভাইয়া উপরে একটু যান তো, একটু উপরে। আচ্ছা আরেকটু। সামরিদা আ একটু নিচে ভাইয়া। হ্যাঁ, ওর নাম হচ্ছে সামরিদা উল্লাহ আ ইরা। আচ্ছা, ইরা আ ভাইয়াকে সুন্দর একটা কমেন্ট করছে। শুভ ভাইয়া আপনার বিগ ফ্যান। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আরো সবাই যারা সুন্দর, সুন্দর কমেন্ট করছেন সকলকে ধন্যবাদ। আমরা আর ইন্ট্রোতে না যাই আমরা মেইন পড়াশোনার দিকে চলে আসব। তো আমরা এই চ্যাপ্টারে কি, কি পড়বো তার ২ মিনিটে ভাইয়া একটু সামারি করি। তো বিভিন্ন ধরনের রাশি নিয়ে আমরা পড়াশোনা করব, তাদের একক নিয়ে আমরা পড়াশোনা করব। তো রাশি, একক এর সাথে আরেকটা জিনিস হচ্ছে এড হবে। সেই জিনিসটাও ভাইয়া একটু বলে দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এবং মাত্রা। তো আপনারা প্রায় সময়ই দেখবেন এমসিকিউতে চলে আসছে যে এই রাশিটার মাত্রা কি? তো ওই মাত্রা টাইপের জিনিসপাতিগুলো কিভাবে বের করতে হয় সেটাও আমরা এই ক্লাসে এই চ্যাপ্টারের মধ্যে দেখব। বিভিন্ন ধরনের পরিমাপের যন্ত্রপাতি মেইনলি আপনারা ২ টা জিনিস দেখবেন। একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, তারপর আপনারা কি দেখবেন? ভার্নিয়ার স্কেলের পর আছে স্ক্রু গজ, আর লাস্টে আরেকটা জিনিস থাকবে স্পেরোমিটার। তো এই ৩ টা যন্ত্র নিয়ে আমাদের টুকটাক কাজ হবে এই চ্যাপ্টারের মধ্যে। তারপর কি আছে? কিছু গাণিতিক সমস্যা। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস এবং এইটা আমাদেরকে অনেক বেশি করে বুঝতে হবে। তাহলে আমরা আর দেরি না করে শুরু করতেছি। তো ১ম জিনিস রাশি কাকে বলে? এগুলো আপনারা সবাই পারেন। আমি এই সব টপিকে টাইম নষ্ট করব না। আমি একেবারেই ১ম এ খুব বেসিক একটা প্রবলেম নিয়ে শুরু করব। আমরা বিরতিতে যাওয়ার আগে ২ টা অঙ্ক করব। বিরতিতে যাওয়ার আগে কয়টা অঙ্ক করব ভাইয়া? ২ টা অঙ্ক করব। এবং এই ২ টা অঙ্কের মধ্যে এই চ্যাপ্টারের 50% শেষ করে ফেলব ইনশাআল্লাহ। তো আমাকে অনেকগুলো সুন্দর, সুন্দর কমেন্ট আসতেছে। আমি ইনশাআল্লাহ সবগুলো কমেন্ট দেখা সম্ভব না হইলেও মেক্সিমাম কমেন্ট দেখার চেষ্টা করব। এবং ক্লাসের শুরুতে ২-৩ টা কমন ইনস্ট্রাকশন। ১ নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে নোট করা। নোট করা কতটুকু আপনি নোট করবেন? ভাইয়া বোর্ডে যা, যা লিখব। কতটুকু নোট করব? ভাইয়া বোর্ডে যা, যা লিখব, কলম দিয়ে যা, যা লিখতেছি তার সবকিছু নোট করব। ২ নাম্বার ইনস্ট্রাকশন সেটা কি? ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন এবং সলিউশন ডিফারেন্ট কালার ইউজ করব। ৩ নাম্বার কি? ৩ নাম্বার হচ্ছে ইম্পোর্টেন্ট লাইনগুলো বক্স করব। এই হচ্ছে আমাদের কিছু কমন ইনস্ট্রাকশন। ১ নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে ভাইয়া বোর্ডে যা, যা লিখব তার সবকিছুই হচ্ছে আমরা নোট করব। ২ নাম্বার হচ্ছে ম্যাথের ক্ষেত্রে কোশ্চেনটা চেষ্টা করবেন নীল বা লাল কালি দিয়ে লিখতে এবং সলিউশনটা কালো কালি দিয়ে এরকম ডিফারেন্ট কালার ইউজ করবেন। থার্ড হচ্ছে ইম্পোর্টেন্ট যে লাইনগুলো, লাইক একটা লাইন আপনার কাছে মনে হয়েছে খুবই ইম্পোর্টেন্ট, একদম বেসিকে ভরা বা ম্যাথের মধ্যে একটা পার্ট খুব বেসিক মনে হয়েছে, আপনি স্টার দিয়ে রাখতে পারেন বা একটা বক্স করে রাখতে পারেন। তাহলে আপনার পরবর্তী রিভাইজ দেওয়ার সময় এটা হেল্পফুল হবে। আচ্ছা, ঠিক আছে। একজন বলছে অলরেডি করি ভাইয়া। কংগ্রাচুলেশনস আপনাকে। আর আ অনেকগুলো কমেন্ট আসলে আমি দেখে শেষ করতে পারতেছি না। ওকে, ঠিক আছে। আমরা আহ ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের প্রথমত আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করব। ম্যাথ হচ্ছে গোলকের আয়তন। আমরা জানি একটা গোলকের আয়তন কত?
4/3 পাই আর কিউব। তো এইটা নিশ্চয়ই সবার জানা আছে, একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তো আমি এইটাকে বক্স করে রাখি, সূত্রটা আমার কাজে লাগবে। তো আমাকে বলল গোলকের ব্যাসার্ধ আর হচ্ছে এরকম দেওয়া আছে 7.2 প্লাস মাইনাস 0.4 এত মিটার, এটা পরিমাপ করে পাইছে। ঠিক আছে, তো একজন লোক একটা গোলকের ব্যাসার্ধ পরিমাপ করতেছে, ব্যাসার্ধ পরিমাপ করে সে কি পাইলো 7.2 প্লাস মাইনাস 0.4। তার মানে গোলকের ব্যাসার্ধ মাপছে সে, ঠিক আছে, কিন্তু সে একদম শিওর না যে এইটুকুই হবে কিনা, এর থেকে একটু কম বেশ হতে পারে। তো কতটুকু কম বেশ হইতে পারে? 0.4 পরিমাণ কম হইতে পারে, বেশিও হইতে পারে। দ্যাট মিনস আমার রেঞ্জ যদি বলা হয়, ব্যাসার্ধ রেঞ্জ, ব্যাসার্ধ এর রেঞ্জ যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমরা সেটা কি বলবো? রেঞ্জ বলবো হচ্ছে 7.2 থেকে যদি 0.4 বাদ যায় 6.8, আর ম্যাক্সিমাম কত হইতে পারে? 7.2 এর সাথে 0.4 যুক্ত করে 7.6। এই হচ্ছে আমাদের ব্যাসার্ধের রেঞ্জ, সেটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, আমাকে একজন কমেন্ট করছে সেম সাবজেক্ট বা ডিফারেন্ট ইউনিট হলে কি আলাদা খাতা নিব? মানে হয়তো ব্যাপারটা এরকম যে সেম ফিজিক্সই পড়তেছি, ভেক্টর চ্যাপ্টারের জন্য আলাদা নোট, গতিবিদ্যার জন্য আলাদা নোট, নিউটন মেকানিক্সের জন্য আলাদা নোট, এরকম করা কি উচিত হবে কিনা? আমি ভাইয়া এই ক্ষেত্রে বলবো যে আপনি প্রতিটা চ্যাপ্টারের জন্য আলাদা করে খাতা ম্যানেজ করা হয়তো একটু টাফ হবে। তার তুলনায় এইটা বেটার, লাইক আপনি একটা কোয়ার্টারের জন্য একটা সাবজেক্টের একটা খাতা ইউজ করেন। লাইক আপনি খাতাটা যেমন এই চ্যাপ্টারে এই কোয়ার্টারে কয়েকটা ফিজিক্সের চ্যাপ্টার আছে, গতিবিদ্যা আছে, নিউটন মেকানিক্স আছে, তারপর থার্মোডাইনামিক্স আছে, তারপর আছে হচ্ছে আমাদের ভৌত জগৎ পরিমাপ। তো ৪ টা চ্যাপ্টার আপনি অনুমান করে যে এই চ্যাপ্টারের জন্য আনুমানিক এতটা পেজ লাগতে পারে, তারপর আপনি ওইটুকু গ্যাপ দিয়ে আরেকটা চ্যাপ্টারের নোট নেওয়া শুরু করতে পারেন। তারপর সেকেন্ড চ্যাপ্টারের জন্য আনুমানিক এতটা পেজ লাগবে, ওইটুকু পেজ পরিমাণ গ্যাপ রেখে তারপর আপনি পরে ৩ নাম্বার চ্যাপ্টারের ক্লাস নোট নেওয়া স্টার্ট করতে পারেন। তাহলে আপনার জন্য একটা কোয়ার্টারে একটা করে খাতা ম্যানেজ করলে পার সাবজেক্ট ইজিয়ার হবে ব্যাপারগুলো হ্যান্ডেল করা। তো আমরা এইটুকু পর্যন্ত মোটামুটি হচ্ছে করলাম। তারপর দেখেন আমাকে কোশ্চেন কি করবে? কোশ্চেন যেটা করবে সেটা হচ্ছে ১, ব্যাসার্ধর পরম ত্রুটি কত? এটা হচ্ছে আমাদের ১ নাম্বার প্রশ্ন। ২ নাম্বার হচ্ছে ব্যাসার্ধর আনুপাতিক ত্রুটি, আনুপাতিক বা শতকরা ত্রুটি কত? ঠিক আছে? ৩ নাম্বারে ভাইয়া কি জিজ্ঞেস করবে? ৩ নাম্বারে জিজ্ঞেস করবে আয়তনের, আয়তনের আনুপাতিক বা শতকরা ত্রুটি কত? এই হচ্ছে আমাদের প্রশ্নগুলো। তাহলে আমরা কি কি বললাম ভাইয়া? আমরা বললাম যে ১ নাম্বারে আমাকে জিজ্ঞেস করবে কি? ১ নাম্বারে আমাকে জিজ্ঞেস করবে ব্যাসার্ধের পরম ত্রুটি কত? ২ নাম্বারে আমাকে কি জিজ্ঞেস করবে? ব্যাসার্ধের আনুপাতিক ত্রুটি কত? এবং ৩ নাম্বারে আমাকে জিজ্ঞেস করবে ভাইয়া আয়তনের আনুপাতিক বা শতকরা ত্রুটি এটা কত? ঠিক আছে? এখন আসেন আমরা পুরো জিনিসটাকে একবার একটু ৩০ সেকেন্ডের সামারি করে নিই। তারপর আমরা ব্যাপারটাকে সলিউশনে চলে যাব। আমাকে কি দেওয়া আছে? গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র আমরা জানি। এটা কোশ্চেনে না দিলেও আমি এটা পারব। তারপর ২ নাম্বারে আমাকে ডাটা কি দেওয়া আছে? গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ কত বলছে? 7.2 মিটার প্লাস মাইনাস 0.4। অর্থাৎ ব্যাসার্ধটা একজন কেউ 7.2 মাপছে, বাট এটার থেকে সে বলছে 0.4 কম বেশ হইতে পারে। এখন তাহলে আমরা নিজেরা একটা রেঞ্জ চিন্তা করছি। রেঞ্জ বলতে কি বোঝায়? রেঞ্জ বলতে আমার মানটা কত থেকে কতর মধ্যে হইতে পারে সেইটুকু হচ্ছে রেঞ্জ। তাহলে 7.2 থেকে যখন 0.4 বিয়োগ যাবে, মানে ব্যাপারটা এরকম, একটু খেয়াল করেন। 7.2 থেকে যখন 0.4 বিয়োগ যায় কত আসে? 6.8 আসে। আর 7.4 এর সাথে যখন 0.4 যোগ হয় তখন আসে কত? 7.6 আসে। এই জন্য আমার মানটা কত থেকে কতর মধ্যে হইতে পারে? 6.8 থেকে 7.6 এর মধ্যে হইতে পারে। এখন প্রশ্নে আমাকে কি বলছে? প্রশ্নে আমাকে বলছে ব্যাসার্ধের পরম ত্রুটি কত?
আমাকে জিজ্ঞেস করছে আনুপাতিক ত্রুটি কত, এবার বলছে আয়তনের আনুপাতিক ত্রুটি কত। ঠিক আছে? আচ্ছা, এবার চলেন আমরা সলিউশনে যাব। প্রথম ১ নাম্বার পরম ত্রুটি। পরম ত্রুটিকে আমরা ডেল আর দ্বারা প্রকাশ করে থাকি। মানে আর এর জন্য পরম ত্রুটি বের করতেছি, এটাকে আমরা ডেল আর দ্বারা প্রকাশ করে থাকি। সেটা কত? এই যে কতটুকু কম বা বেশ হইতে পারে, সেটাই হচ্ছে আমাদের পরম ত্রুটি হয়ে থাকে। তো কোনো একটা জিনিসের মান আপনি মানে একটা তো অ্যাকচুয়াল মান থাকে, অ্যাকচুয়াল মান থেকে কত কম বা বেশি হয় সেটাকে আমরা বলে থাকি পরম ত্রুটি। তাহলে আমাদের এখানে কতটুকু কম বেশি হইতে পারে? 0.4 কম বা বেশি হইতে পারে। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের পরম ত্রুটি। ঠিক আছে? এটাকে ইংলিশে কি বলে? অ্যাবসোলিউট এরর। ইংলিশে বলা হয় এটাকে অ্যাবসোলিউট এরর। ওকে? আচ্ছা, তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 7.2, 6.8, 7.6, আচ্ছা সরি, এখানে আমি একটা ছোট্ট ভুল করছি। 7.2 লেখার জায়গায় 7.4 লিখছিলাম। আচ্ছা, তারপর আসেন আমরা ২ নাম্বারে যাব, আনুপাতিক ত্রুটি। আনুপাতিক ত্রুটি কি? আনুপাতিক ত্রুটি হচ্ছে পরম ত্রুটিকে যদি আপনি অ্যাকচুয়াল মান দ্বারা ভাগ করেন, পরম ত্রুটিকে যদি আমরা অ্যাকচুয়াল মান দ্বারা ভাগ করি, তাহলে এই ব্যাপারটাকে বলা হয় আনুপাতিক ত্রুটি। তাহলে কিভাবে এটা করব? দেখেন, আমাদের আনুপাতিক ত্রুটির মান কত ছিল? 0.4, আর অ্যাকচুয়াল মানটা কত? 7.2। তাহলে আমরা এটাকে 7.2 দ্বারা ভাগ করব। ভাগ করলেই কত রেজাল্ট আসে আমাকে একটু ক্যালকুলেটর দিয়ে সলভ করে বলেন। যেমন আমি যদি ক্যালকুলেটর ছাড়াই সলভ করি তাহলে এটা আসে 1/18, 1/18 আসবে, 1/18 আসবে। 1/18 হচ্ছে 0.05, 0.05 এর থেকে একটু বেশি, 0.05 এর থেকে একটু বেশি আসবে, হয়তো 0.0 সামথিং চলে আসবে। কত আসছে আমাদের? 0.05555। আচ্ছা, এই তো অনেকে বের করে ফেলছেন। তো এই যে এই মানটা, এই মানটাই হচ্ছে কি? এই মানটাই হচ্ছে আপনার আনুপাতিক ত্রুটি। আবার চাইলে আপনি একটা কাজ করতে পারেন, এইটাকে যদি আপনি ১০০ দ্বারা গুণ দেন, অর্থাৎ 0.555, এইটা জিনিসটাকে যদি ১০০ দ্বারা গুণ দেন, তাহলে এটাকে আপনি পার্সেন্টেজ আকারেও লিখতে পারবেন। আমার এখানে জায়গা একেবারেই কম, আমি একটু এই পাশ থেকে শুরু করি। তো আমি একটু এই পাশে চলে আসি, তাহলে বেটারটা ব্যাপার হয়। তাহলে আমরা যেটা বের করলাম, অর্থাৎ 0.05555, এইটা আমরা রাখতে পারি এই ফরম্যাটে, এটা আনুপাতিক ত্রুটি। আর কেউ যদি এটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে চান, তাহলে এটাকে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজে চলে আসবে। তখন আমার অ্যান্সারটা আসে 5.55555%। ঠিক আছে? তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া পরম ত্রুটি কি? পরম ত্রুটি হচ্ছে অ্যাকচুয়াল মান থেকে কতটুকু কম বা বেশি হইতে পারে, সেটাই হচ্ছে পরম ত্রুটি, যেমন 0.4। আর যদি আমাকে বলে আনুপাতিক ত্রুটি কত? আনুপাতিক ত্রুটির মানে হচ্ছে পরম ত্রুটি ডিভাইডেড বাই অ্যাকচুয়াল মান। পরম ত্রুটি 0.4, অ্যাকচুয়াল মান 7.2, ভাগ করে আমরা এটা পাইছি। তো আপনি চাইলে শতকরাতে প্রকাশ করতে পারেন 100 দ্বারা গুণ করে, আর চাইলে শতকরা দিয়ে নাও প্রকাশ করে এভাবেও রাখতে পারেন। আরেকটা জিনিস, এই আনুপাতিক ত্রুটিকে আপনি চাইলে আপেক্ষিক ত্রুটিও বলতে পারেন। মানে এটার আরেকটা নাম, মানে এটা একটু আমি এই পাশে লিখে দিলাম। আপেক্ষিক
ত্রুটি এভাবেও আপনি চাইলে বলতে পারেন। ঠিক আছে, আনুপাতিক ত্রুটি যে কথা, শতকরা ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, হ্যাঁ একই টাইপের কথা, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। তাহলে এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারলাম। এইটুকু পর্যন্ত যারা যারা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ 1000-এর বেশি মানুষ, প্রায় 1040 জন আমার সাথে লাইভে কানেক্ট হয়েছে। তো আমরা আনুপাতিক ত্রুটির মধ্যে, আমাকে একজন কমেন্ট করছে ভাই এখানে কি প্লাস মাইনাস দিতে হবে? অ্যান্সার হচ্ছে না। আনুপাতিক ত্রুটি বা পরম ত্রুটি এগুলোর মধ্যে কখনোই আমরা প্লাস মাইনাস দিব না, শুধুমাত্র পরম মানটা নিয়ে কাজ করব। আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্লিয়ার চলে আসছে, অনেকগুলো সুন্দর সুন্দর কমেন্ট আসছে, ধন্যবাদ। খুব সহজ, তাহলে খুব সহজ, আমরা এইটুকু করে ফেললাম। এইবার একটা মজার কাজ করব। মজার কাজটা কি? মজার কাজটা হচ্ছে আমরা পরের পার্টে যাব। যারা এইটুকু বুঝতে পারছেন একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে রাখেন। এইটা হচ্ছে খুবই সহজ। পরের পার্টটা যখন বুঝতে যাব তখন কোশ্চেনটা যেন আগের জায়গা থেকে দেখে নিতে পারি, তাই একটা স্ক্রিনশট ৩ সেকেন্ডের মধ্যে নিয়ে নিব। ১, ২, ৩। আশা করি স্ক্রিনশট ডান। আমরা পরের স্লাইডে একটু যাই। ঠিক আছে? আমাদের কি ছিল ভাইয়া? আমাদের ৩ নাম্বার কোশ্চেনটা হচ্ছে, ৩ নাম্বার কোশ্চেন কি? আয়তনের আনুপাতিক ত্রুটি কত? আয়তনের আনুপাতিক ত্রুটি কত? আচ্ছা, এখন ভাইয়া আমার তো আয়তন সম্পর্কে কিছু দেওয়া নেই। আমার কি কি জিনিস দেওয়া ছিল? আমাকে দেওয়া ছিল r is equals to 7.2 প্লাস মাইনাস 0.4 এত মিটার। এইটা হচ্ছে আমার দেওয়া ছিল। তাহলে আমি আয়তনের আনুপাতিক ত্রুটি কিভাবে বের করব? এখানে ভাইয়া আপনাদেরকে একটা ফর্মুলা শিখাই দিচ্ছি। এটা কিন্তু গোপন ফর্মুলা, সবাইকে বলা যাবে না। এটা জাস্ট নিজের মধ্যে রাখতে হবে। বললেন না কিন্তু আবার ফ্রেন্ডদের যে ভাই ভাইয়া শিখাই দিছে। তো v is equals to কি? 4/3 পাই আর কিউব, তাই না? এইখানে একটু খেয়াল করতে হবে আমাদেরকে। এই যে 4/3 পাই, এগুলো কি ভাইয়া ধ্রুবক না? এগুলো হচ্ছে ধ্রুবক। চলক কে আছে? আর হচ্ছে বেসিক্যালি চলক, তাই না? এখন আপনি যদি দেখেন কোন একটা রাশি, সেটা হচ্ছে কিছু ধ্রুবক আছে, কিছু চলক আছে, এদের উপর নির্ভরশীল থাকে, তাহলে এই রাশিটার যখন আপনি আনুপাতিক ত্রুটি বের করবেন, আনুপাতিক ত্রুটি মানে কি? ডেল ভি বাই ভি। এইটা কি হয়? এইটার মান হয় হচ্ছে চলক রাশিটার যে পাওয়ার, চলক রাশিটার যে পাওয়ার সেটা ফার্স্টে সামনে বসে, ইনটু ওই চলক রাশিটার আনুপাতিক ত্রুটি বসে। কি বললাম ভাইয়া? প্রথমে যেটা হয়, চলক রাশিটার যে পাওয়ারটা কত আছে, আর এর পাওয়ার কত? 3, তাহলে 3 সামনে বসবে। তারপর কি হবে ভাইয়া? আর এর আনুপাতিক ত্রুটি হবে। এইটা যদি বের করি তাহলে হচ্ছে মেইন রাশিটার আনুপাতিক ত্রুটি কত সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা একটু চিন্তা করি, আমাদের 3 ইন্টু ডেল আর বাই আর, এটা কত আসছিল? ডেল আর বাই আর আসছিল আমাদের ওই যে 0.00555, 0.0555 এরকম আসছিল। তাহলে এখান থেকে আমরা যদি গুণ করি, গুণ করলে কত হবে? 0.156 সম্ভবত, 0.0, আচ্ছা 1/18 ছিল আমার, এই তো। তাহলে এইটাকে হচ্ছে গুণ দিব 3 দিয়ে, তাহলে হচ্ছে 0.16666 এরকম। তো আপনি চাইলে এইভাবেও রাখতে পারেন অ্যান্সারটা, অথবা এইটাকে আপনি 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ আকারে রাখতে পারেন, তখন আপনার অ্যান্সারটা চলে আসবে। 100 দ্বারা গুণ করি, তাহলে অ্যান্সার চলে আসছে 16.66666, বা আপনি চাইলে 16.67 এভাবে বলতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে কি করলাম একটু আবার বলি। আমরা ভাইয়া বলছি কি, আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম, যখন কোনো একটা রাশির আমি আনুপাতিক ত্রুটি বের করব, ওই রাশি যদি ফর্মুলা দেওয়া থাকে, তখন আমাদের প্রথমে কি হয়? কনস্ট্যান্ট যে টার্মগুলো আসে ওই টার্মগুলো আর আনুপাতিক ত্রুটির ফর্মুলায় আসে না। কি করতে হয়? চলক কে আছে সেটাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হয়। আমাদের এখানে চলক কে আছে? ব্যাসার্ধ। 4/3 এগুলো তো কনস্ট্যান্ট, পাইও কি একটা ধ্রুবক। তাহলে কি করতে হয়? জাস্ট আর যে চলক আছে সেই চলকের পাওয়ার কত, সেই পাওয়ারটা প্রথমে সামনে বসবে। তাহলে এই যে বসলো, তারপর কি হয়? এইটার আনুপাতিক ত্রুটি বসায় দিবেন। তাহলেই আপনি অ্যাকচুয়াল যে রাশিটা আয়তন, সে আয়তনের আনুপাতিক ত্রুটি কত সেটা পেয়ে যাবেন। আমাকে বলছে ভাইয়া এক্সামেও কি এভাবে লিখবো? 100% এভাবে লিখবেন। এটাই বেস্ট ওয়ে টু রাইট অর সলিউশন অফ দিস টাইপ অফ প্রবলেম। তাহলে আমরা এইভাবে করলে, আমরা 3 দ্বারা গুণ করলে এটা পেয়ে যাচ্ছি
আমরা যদি পার্সেন্টেজ ছাড়া রাখতে চাই, দশমিকে রাখতে চাই, এভাবে রাখতে পারবো। আর যদি কেউ পার্সেন্টেজ আকারে রাখতে চান তাহলে এইভাবে রাখতে পারবেন। ঠিক আছে? এটা এমসিকিউর জন্য প্রযোজ্য, সিকিউর জন্য প্রযোজ্য। তাহলে এইটুকু পর্যন্ত কারা কারা ধরতে পারছেন? ভাইয়াকে কি একটু কষ্ট করে মেসেজ করে বলতে পারবেন, টেক্সট করে জানাতে পারবেন যে ভাইয়া এইটা বুঝতে পারছি? একটু কমেন্ট করে জানান। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, এখন আরেকটা সিক্রেট আমি আপনাকে বলবো। সেই সিক্রেটটা কি? সিক্রেটটা হচ্ছে এইটা দেখবেন আপনাকে সবাই এইভাবে করাবে। ভাইয়া যেভাবে করাইছে না এক্সাক্টলি এইভাবেই করাবে। কিন্তু এটা কোত্থেকে আসছে সেটা কিন্তু কেউ বলবে না। তো আমার স্টুডেন্টদের মধ্যে কেউ কি এমন আছেন যে ভাইয়া বুঝতে চান যে ভাই এটা তো আপনি জাস্ট বলে দিলেন। কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে এই জিনিসটা আসছে, কোথা থেকে আসছে সেটা আমরা জানতে চাই। যদি কেউ জানতে চান ভাইয়া কিন্তু অবশ্যই দেখাবো। আর আরেকটা মজার বিষয় বলে নিই, এইটার প্রমাণটা কোত্থেকে আসছে সেটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনার একটা জিনিস জানা লাগবে। দ্যাট ইজ কল্ড ক্যালকুলাস। এবং ক্যালকুলাস আপনাকে কে পড়াইছে? ভাইয়াই পড়াইছে। তো আমি অলরেডি এটার জন্য যে ক্যালকুলাসটুকু লাগে সেটা আপনাদেরকে শিখাই দিছি। তো আমরা এই প্রবলেমটা করেই নামাজের বিরতিতে যাব। অলরেডি ৭টা বলছি ৫টা ২৬ বাজে। তো অনেকগুলো ক্লিয়ার চলে আসছে। সকলকে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে কমেন্ট করছেন। আমি এখন একটু প্রুফটা দেখাই। প্রুফটা দেখাই আপনাদেরকে একটা প্রবলেম করতে দিয়ে ভাইয়া হচ্ছে নামাজের বিরতিতে যাব। সো প্রুফ, প্রুফ আমরা চলেন করি। তো আমাদের ফর্মুলা কি? v is equals to 4, আচ্ছা একটু ছোট করে লিখি নয়তো আটবে না। এই তো আমাদের ফর্মুলা। এখন আমি ডিফারেন্সিয়েট করব ddx of v, ঠিক আছে? অথবা আমি r এর সাপেক্ষে করি ddr of v is equals to কি? ddr of 4/3 pi r কিউব। ঠিক আছে? বাচ্চারা বলেন তো, যদি কোনো একটা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের মধ্যে ভিতরে কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট কি হয়? ঠাস করে লাফ দিয়ে বাইরে চলে আসে। তাহলে এই যে 4/3 পাই তারা কি বাইরে চলে আসবে না? তাহলে আমরা কি করব? ডিডি আর অফ আর কিউব, আর কিউবকে ডিফারেন্সিয়েট করব, তাই না? আচ্ছা, এখন ডিফারেন্সিয়েট করলে কি হবে? 4/3 পাই ইন্টু আর কিউবকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? আর কিউবকে ডিফারেন্সিয়েট করলে ওই যে আমি একটু সূত্র মনে করাই দিই আপনাদেরকে, যারা ভুলে গেছেন তাদের জন্য তো ভাইয়া আছি। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন কি হইতো? পাওয়ার সামনে আসতো, পাওয়ার 1 কমতো, মনে আছে না? তাহলে আমাদের কি আসবে? এখানে 3 সামনে আসবে আর পাওয়ার 1 কমে কি আর স্কয়ার হবে। এইটুকু নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, তাহলে এইটুকু কি ছিল? ডিডি আর অফ ভি ছিল। এখন দেখেন ডি আরটাকে আমি ওই পাশে সরাই নিয়ে যাব, তাহলে কি থাকবে? ডিভি ইজ ইকুয়ালস টু 4/3 পাই, আমি এভাবে লিখি 4/3 পাই ইন্টু 3r স্কয়ার dr। কি করলাম ভাইয়া? এই যে dr এটাকে ওই পাশে গুণ করে নিয়ে গেলাম। তাহলে এইটুকু তো সবার ক্লিয়ার, তাই না? এইটুকু পর্যন্ত নিশ্চয়ই কারো কোনো কনফিউশন নাই। ঠিক আছে? ওকে, তাহলে এবার চলেন আমরা একটা ছোট্ট কাজ করে ফেলি। আমরা করব কি, এই ডিভিটাকে ভি দ্বারা ভাগ দিব। ডিভিটাকে ভি দ্বারা ভাগ দিব, তাহলে কি হবে দেখেন খেয়াল করে। উপরে আছে 4/3 পাই ইন্টু 3r স্কয়ার ইন্টু dr। আর নিচে কি করলাম? ভি দ্বারা ভাগ দিলাম। ভি দ্বারা ভাগ দেওয়া মানে কি? ভি এর মান কত? 4/3 পাই আর কিউব। ভাগ দিলাম। ভাগ দিলে দেখেন ভাইয়া কি হয়? এই যে 4/3 পাই, এই যে 4/3 পাই, এরা কি কাটাকাটি চলে গেল। কাটাকাটি গেলে এখানে কি থাকে আমাদের? একটু আমরা সামনের অংশে চলে যাই। তাহলে আমরা এই পাশে যদি চলে আসি, আমাদের থাকতেছে বামে থাকতেছে ডিবি বাই ভি। এই পাশে দেখেন কাটাকাটি যে 3 আর স্কয়ার ডি আর, নিচে থাকতেছে হচ্ছে আর কিউব, তাই না? এখন যদি আমরা কাটাকাটি করি, এই যে আর স্কয়ার আর কিউব কাটাকাটি যে কি নিচে একটা আর পড়ে থাকবে, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? আমরা আলটিমেটলি পাইলাম হচ্ছে ডিভি বাই ভি ইজ ইকুয়ালস টু 3 ইন্টু ডি আর ডিভাইডেড বাই আর।
তাহলে দেখেন এইটাই কি আনুপাতিক ত্রুটির, এইটাই কি ভাইয়া আনুপাতিক ত্রুটি না? খেয়াল করেন এই জিনিসটাই কি আনুপাতিক ত্রুটি? ভাইয়া ডিআর তো একটা অপারেটর, তাহলে ওকে পাশে নিলাম কেন? আচ্ছা সাদিদা তাজনূর খুব সুন্দর একটা প্রশ্ন করছেন যে ভাইয়া আমার এই যে ডিআরটা তো একটা অপারেটর, ওইটাকে ওই পাশে নিলাম কেন? তো এটা মাথায় রাখবেন, ডিআর একটা অপারেটর, ডিডিআর অফ সামথিং এটা একটা অপারেটর, ঠিক আছে, বাট এইটার এই পার্ট ডিআর বা ডিভি এটাকে আপনি ডানে বামে ইচ্ছা মতো নিতে পারেন, কোনো সমস্যা নাই। বুয়েটের যখন ম্যাথ করতাম, বুয়েটে এক একটা ম্যাথ 3-4 পেজ 5-6 পেজ করে হইতো। এক একটা ম্যাথের ডিআর কে আমরা ডিএক্স ডিআর এগুলারে আমরা কখনো উপরে নিতাম কখনো নিচে নিতাম, এগুলা ইজিলি করা যায়, কোনো ব্যাপারই না। তো ভাইয়া বলে দিছি, স্যার যদি বলে তাহলে বলবেন শুভ ভাইয়া বলছে, শুভ ভাইয়া বুয়েট থেকে পড়ছে, ইলেকট্রিক্যালে পড়ছে, শুভ ভাইয়া বলছে এগুলাকে আনা নেওয়া করা যায়, ঠিক আছে, আমার রেফারেন্স দিয়ে কোনো সমস্যা নেই, যত তীর আসবে ভাইয়া বুক পেতে খাবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে কি করলাম, একটু পুরা জিনিসটাকে সামারাইজ করি, তাহলে আপনার জন্য বোঝা সুবিধা হবে। আয়তনের সূত্র নিলাম, এই আয়তনটাকে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। কেউ যদি ডিফারেন্সিয়েশনের ক্লাস মিস দিয়ে আসেন ভাইয়া, মানে আমি কিন্তু ভেক্টরের লাস্ট প্রায় 18টা ক্লাস দিয়েছিলাম, এর মধ্যে 3-4টা ক্লাস ক্যালকুলাস নিয়ে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল নিয়ে করাইছি। কেউ যদি ওই ক্লাস না করে আসেন তাহলে ভাইয়া চাইলেও এই মুহূর্তে বুঝাইতে পারবো না। তাদের জন্য প্রমাণটা দরকার নেই, তারা আগের অংশটুকু মানে জাস্ট সূত্রটা ইউজ করে কাজ করবে। কেউ যদি প্রমাণ বুঝতে চান অবশ্যই ভেক্টরের আগের ক্লাসগুলো দেখে থাকতে হবে। তাহলে আমরা যেটা আসি সেটা হচ্ছে ডিভি ভি সূত্রটা লিখলাম, আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করলে এই যে কনস্ট্যান্ট বাইরে চলে আসে, আর কিউবকে ডিফারেন্সিয়েশন করব। আমরা ওই যে সূত্র লিখে দিছিলাম, এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার সামনে আসে, পাওয়ার 1 কমে। তো এই যে আর কিউব পাওয়ার 3 ছিল, 3 সামনে আসছে, পাওয়ার 1 কমছে, 3 থেকে কমে 2 হয়েছে। এবার আমরা করছি কি, ডিআরটাকে ধাক্কা মেরে ওইদিকে নিয়ে গেছি, ডিআরটাকে ওইদিকে নেওয়া যায়, নিচে আনতে পারেন, ডিবি কে নিচে নিতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো ইজিলি করা যায়। ভাইয়া বললাম এগুলো ইজিলি করা যায়, কোনো সমস্যা না। এবার আসেন, এই ডিভিটাকেও ভি দিয়ে ভাগ দিছি, মানে বামে ডানে উভয় পক্ষকে ভি দ্বারা ভাগ দিছি। ভি এর মান কত? 4/3 পাই আর কিউব। ভাগ দিলে হয় কি 4/3 পাই, 4/3 পাই কাটাটি চলে যায়। এই পাশে কি থাকে? ডিবি বাই ভি। এই পাশে ওই যে আর স্কয়ার আর কিউব কাটাটি যে থাকে হচ্ছে ডিআর বাই আর। এই যে আপনাদের এই জায়গাটাতে, এই জায়গাতে এইটাই কি আয়তনের আনুপাতিক ত্রুটি। আর এই যে এই জিনিসটা এটাই কি, এটা হচ্ছে ব্যাসার্ধের আনুপাতিক ত্রুটি, ঠিক আছে। আপনি ডেল আর বাই আর বলতে পারেন বা ডেল ভি বাই ভি বলতে পারেন, এটা যে কথা ডিভি বাই ভি বলা এক্স্যাক্টলি সেম কথা। তাহলে আমরা এইভাবেও সূত্রটাকে প্রমাণ করতে পারি, মানে সূত্র প্রমাণটা কিভাবে আসলো, আমরা অলওয়েজ কি করব, কনস্ট্যান্ট গুলাকে বাদ দিব, পাওয়ার যেটা থাকবে সেটা সামনে আসবে, যে 3 ছিল 3 সামনে আসছে, এটার আনুপাতিক ত্রুটিটা বসাই দিব, তাহলেই অ্যাকচুয়াল যে মেইন রাশিটা সেটার আনুপাতিক ত্রুটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন এমন কে কে আছেন ভাইয়াকে একটু কমেন্ট করেন, তাহলেই আপনাদের অনেকগুলো ক্লিয়ার চলে আসলে ভাইয়া নামাজের বিরতিতে চলে যাব। ক্লিয়ার ক্লিয়ার, ওকে, পরম ক্লিয়ার, পরম ক্লিয়ার, আজ ক্লিয়ার, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। অনেক মানুষ ক্লিয়ার বলছেন, তো ভাইয়া নামাজের বিরতিতে যাচ্ছি, আমরা এখন ছোট্ট একটা নামাজের ব্রেক নিব।
আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। আশা করি সবাই ইতিমধ্যে নামাজ পড়ে শেষ করেছেন। আমরা আবার ক্লাসে জয়েন করলাম। ওয়েলকাম টু দ্য ক্লাস বলছে আমাকে নয়ন, ধন্যবাদ। আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটির মধ্যে পার্থক্য কি? ঈশিতা দেবমণি জিজ্ঞেস করছে। আপেক্ষিক ত্রুটি আর শতকরা ত্রুটি একই জিনিস। জাস্ট আপেক্ষিক ত্রুটিকে আমি যদি পার্সেন্টেজ আকারে প্রকাশ করি, এটার নাম হচ্ছে শতকরা ত্রুটি। ঠিক আছে? আচ্ছা। ভাইয়া এভাবে কি ক্ষেত্রফল বের করা যেত? অবশ্যই আমরা চাইলে যেকোনো একটা জিনিসের ক্ষেত্রফল বের করতে পারি। আমরা নট নেসেসারি যে অলওয়েজ আয়তনই বের করব। আয়তন, ক্ষেত্রফল অন্য যেকোনো রাশি নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো। ঠিক আছে? ওকে। তো আমরা আ আরেকটা আগের স্লাইডটা একটু দেখলে ভালো হইতো, একজন কমেন্ট করছে। তো এই যে আগের স্লাইডটা, এইটার চাইলে মানে যারা এই স্লাইডটা বুঝতে পারছেন, এইটার স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিয়ে ফ্রেন্ডদের সাথে শেয়ার করা যাবে না। শুধু আমাদের শিখবো জিতবোতে যদি শেয়ার করেন তাহলে ওকে আছে। কারণ এটা কিন্তু সিক্রেট। এটা সবাই আপনাকে দেখাবে না। এটা আপনি দেখবেন আপনার ফ্রেন্ডরা অনেকেই জানতেছে না। তো এটা যারা বুঝছেন তারা লাকি। তো এটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যদি শেয়ার দিতে হয় শুধুমাত্র শিখবো জিতবোতে শেয়ার দিব আমরা। আচ্ছা ভাইয়া, পোল কোশ্চেন আছে? পোল কোশ্চেন ভাইয়া ইনশাআল্লাহ দিব আজকে। আজকে পোল কোশ্চেন পাবেন। ওকে, অ্যানিমেটেড ক্লাসের লেকচার গুলো কি নোট করব? যদি অ্যানিমেটেড ক্লাস থেকে আপনি কোনো কিছু জিনিস বুঝতে পারেন, ইম্পোর্টেন্ট মনে হয়, ভাইয়াদের ক্লাসের থেকে বাইরে কোনো টপিক থেকে থাকে তাহলে অবশ্যই সেটা নোট করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা। এবার আসেন একটু আমি এতক্ষণ যা বলছি সেটাকে একটু কুইকলি রিভিউ করে নিই। আমরা কি বলছি ফার্স্টেই হচ্ছে আমাদের রাশি কি, এটা দরকার নাই। এটা আমরা ডিলিট করতে পারি। ওকে। তো ১ম এ আমরা যেখানে ছিলাম যে আমাদের একটা এক্সাম্পল নিয়ে শুরু করছিলাম। এক্সাম্পলটা কি ছিল? এক্সাম্পল ছিল হচ্ছে আয়তন। আয়তন কার? গোলকের। তো গোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল। একজন লোক ব্যাসার্ধ মাপতেছে 7.2, কিন্তু এর থেকে 0.4 কম বা বেশি হইতে পারে। এই যে কতটুকু কম বা বেশি হয় সেটাকে আমরা বলি কি? পরম ত্রুটি। পরম ত্রুটির ইংলিশ কি? অ্যাবসোলিউট এরর। এরপর ছিল আনুপাতিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি। সেটা কিভাবে বের করে? পরম ত্রুটিকে যদি অ্যাকচুয়াল মান দ্বারা বা গড় মান দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা এই জিনিসটা পাই। তো এখানে ছোট্ট করে একটা জিনিস লিখে রাখতে পারেন, যেটা একটু আগে ভাইয়া হয়তো বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এই শুধু আর, এই যে যেমন শুধু আর ইজ ইকুয়ালস টু 7.2 মিটার, এটাকে আপনি চাইলে গড় মান বলতে পারেন, গড় মান বা প্রকৃত মান বলতে পারেন। কেন? কারণ দেখেন আপনি যদি রেঞ্জ চিন্তা করেন, রেঞ্জটা কত থেকে কত? 6.8 থেকে 7.6। এটার গড় করলে কত হয়? 7.2। বা অনেক সময় এটাকে শুধুমাত্র পরম মান হিসেবেও চিন্তা করা হয়। আচ্ছা। তারপর আমরা কি করছিলাম? আনুপাতিক ত্রুটির পর যখন আমাকে আয়তনের আনুপাতিক ত্রুটি বের করতে বলছিল, আমরা কনস্ট্যান্টটাকে ঠাস করে বাদ দিয়ে দিছি। যে চলক ছিল, চলকের পাওয়ার সামনে আসছে। এরপর আমরা ওই চলকের আনুপাতিক ত্রুটি যদি বসায় দিই তাহলে আমাদের আয়তনের আনুপাতিক ত্রুটি কত সেটা বের হয়ে যেত। তো আমরা 3 ইনটু একটু আগে ডেল আর বাই আর ব্যাসার্ধের আনুপাতিক ত্রুটি বের করছিলাম, সেটা বসায় দিছি। এখান থেকে আমার আয়তনের আনুপাতিক ত্রুটি বের হয়ে গেছে। আর মানে আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটির মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। জাস্ট আমি চাইলে কোনো একটা জিনিসকে, আমি যদি বলি যে পরীক্ষায় কত পাইছি, ধর আমাকে বলল পরীক্ষায় 50 এ কত পাইছো? আমি বললাম যে পরীক্ষায় 50 এ 40 পাইছি। তাহলে আমি পরীক্ষায় আপেক্ষিকভাবে কত পাইছি? 40/50 মানে 0.8। তাইলে আমি এভাবে বলতে পারি, বা 80% মার্কস পাইছি সেটাও বলতে পারি। তো অনুপাত যখন বের করেন আপনি অনুপাতটাকে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ আকারে প্রকাশ করা যায়। তো আপনি যদি 100 দ্বারা গুণ না করেন তাহলে এমনি নরমাল মান আসবে। আর 100 দ্বারা গুণ করলে এটাকে আমরা আনুপাতিক ত্রুটিটাকে তখন শতকরা ত্রুটি বলে থাকি। এবার আপনাদের মধ্যে কিছু উৎসাহী মানুষ ছিলেন, যাদের কারণে আমি একটা সিক্রেট জিনিস আপনাদেরকে শেয়ার করছিলাম। যে এই যে আমরা বলি যে আয়তনের আনুপাতিক ত্রুটি বের করতে হলে এইভাবে মানে জাস্ট পাওয়ারটা সামনে চলে আসে, ডেল আর বাই আর হয়। এটা কোত্থেকে আসে? এটার প্রমাণ কি? তো ভাইয়ার ডিফারেন্সিয়েশন থেকে এই প্রমাণটা আপনাদেরকে দেখাইছিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট। এটার স্ক্রিনশট যারা হচ্ছে বুদ্ধিমান তারা অবশ্যই এটার স্ক্রিনশট রেখে দিবে। ঠিক আছে? ভাইয়া ভেক্টরের ৯ টা রেকর্ড ক্লাস করার পর ভেক্টর সহজ লাগতেছে। আলহামদুলিল্লাহ। এই যে শাহিদ আহমেদ বলছে ও ৯ টা ভেক্টর ক্লাস করার পরই সহজ লাগতেছে। আরো করলে আপনার কাছে আরো সহজ লাগবে। তারপর আমরা নামাজের বিরতিতে গেছিলাম। এবার আমরা যেটা করব, এবার আমরা হচ্ছে আরো কিছু প্রবলেম নিয়ে ডিল করব। তো যারা এতক্ষণ পর্যন্ত ধরতে পারছেন তাদের জন্য পরবর্তীতে একটা ছোট্ট ম্যাথ। ম্যাথটা কি? ম্যাথটা হচ্ছে এরকম।
তাহলে আমরা একটা নতুন প্রবলেম নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে এবার একটা সিলিন্ডার নিয়ে কাজ করব। তো সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে, সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে। তো সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে আর, আর হচ্ছে 5 প্লাস মাইনাস 0.25 এবং উচ্চতা এইচ দেওয়া আছে 10 প্লাস মাইনাস 0.4। তো আমাকে অনেকে বলছে সাউন্ড নাই, সাউন্ড আসলে আছে, ভাইয়া একটু চুপ করে করে চিন্তা করে করে অঙ্ক বানাচ্ছিলাম, তাই আপনারা সাউন্ড শুনতে পাননি, আমি কথা বলি না এই জন্য সাউন্ড শুনতে পাননি। প্রশ্ন কি, সিলিন্ডারের আয়তনের আনুপাতিক ত্রুটি কত, আয়তনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত, এটা হচ্ছে প্রশ্ন। এটা কি এইচডব্লিউ না, এটা সিডব্লিউ। চলেন আমরা এটা সলভ করি দ্রুত। তাহলে আমরা সলিউশনে চলে আসি। প্রথমে 1 নাম্বার নিয়ে কাজ করব। প্রথমে আমাকে যেটা করতে হবে, ডেল আর বাই আর বের করব। আমরা ফার্স্টে ব্যাসার্ধের আনুপাতিক ত্রুটি বের করব। এটা কত হবে দেখেন, ওই যে 0.25 ডিভাইডেড বাই 5। এটা করলে কত হবে, 25 দুগুণে 50 2। তাহলে হচ্ছে আমাদের নিচে হবে হচ্ছে 1/20। এখানে যদি আমরা করি 1/20, 2 তো 20 চলে আসবে। তার মানে হচ্ছে 0.05, বা আপনি চাইলে বলতে পারেন 5%, এভাবে আপনি বলতে পারেন। তো আমরা এটাও মনে রাখতে পারি অথবা আপনি এটাও মনে রাখতে পারেন, আপনার ইচ্ছা আপনি কোনটা মনে রাখবেন, এটা আপনার চয়েস। ঠিক আছে, এইটা আমার সাথে মানে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজে চলে আসে। এর পরের আমাদের কাজ কি, এর পরের কাজ হচ্ছে আমাদের, আমরা প্রথমে ব্যাসার্ধের জন্য বের করলাম, এবার হচ্ছে আমরা ডেল এইচ বাই এইচ বের করব। তাহলে কত আসবে, ওই যে 0.4 ডিভাইডেড বাই 10। তাহলে কত আসে, 0.4/10, এটা আসে হচ্ছে 0.04, বা এটাকে আমরা চাইলে পার্সেন্টেজ আকার প্রকাশ করলে 4% এরকম চলে আসবে। তাহলে আপনি 0.04 লিখতে পারেন বা এটা লিখতে পারেন। আচ্ছা, এবার আসি আয়তনের আনুপাতিক ত্রুটি, সেটা হচ্ছে বের করব। ভাই এখানে আর এর রেঞ্জ বের করতে হবে না, না আর এর রেঞ্জ বের করতে হবে না, মানে গত অঙ্কে আমি ইচ্ছা করে দেখাইছিলাম মানে জানার জন্য, বাট আর এর রেঞ্জ বের করাটা নেসেসারি না। ঠিক আছে, 1 নম্বরের অ্যান্সার 0.3 হবে, আমাকে একজন বলছে, তো চলেন আমরা একটু করে দেখি আসলে 0.3 হয় কিনা। তাহলে এবার আমরা লাস্ট পার্টে যাব, সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে নাও। এখন আমরা কি করব, আয়তনের আনুপাতিক ত্রুটি বের করব, তাই না? তাহলে আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ, তাই না? একটা সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমি যদি ডেল ভি বাই ভি করি, প্রথমে দেখেন পাই কি একটা কনস্ট্যান্ট, পাই যেহেতু কনস্ট্যান্ট তাহলে পাই তো আসবে না হিসাবে। আর কি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট আর পরিবর্তনশীল। চলো, তাহলে আর এর পাওয়ার কত আছে 2, তাহলে 2 ইন্টু ডেল আর ডিভাইডেড বাই আর, এটা আসবে, আসলো। আচ্ছা, তারপর এইচ, এইচ কি কনস্ট্যান্ট নাকি ভ্যারিয়েবল, এইচ হচ্ছে ভ্যারিয়েবল মানে চলক। তাহলে এইচ এর পাওয়ার কত আছে, এইচ এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। তাহলে প্লাস 1 ইন্টু ডেল এইচ ডিভাইডেড বাই এইচ। তাহলে আর এর পাওয়ার 2, তাই 2 ইন্টু ডেল আর বাই আর। এইচ এর পাওয়ার কত, কিছু নাই মানে 1, তাই ডেল এইচ বাই এইচ ইন্টু 1। আচ্ছা, এবার 2 ইন্টু ডেল আর বাই আর, এটা কত পার্সেন্ট ছিল, এটা ছিল 5%, প্লাস 1 ইন্টু ডেল এইচ বাই এইচ, 1 ইন্টু কত পার্সেন্ট, এটা 1 ইন্টু 4%। তাহলে 5 দুগুণে 10 আর 4 কত হইল, 14%। তাহলে 14% এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই যে ভাইয়া আমরা এইটুকু প্রবলেম করে ফেললাম। তাহলে এইটুকু প্রবলেম যারা যারা ধরতে পারছেন, ভাইয়া প্লাস কেন হয়েছে, জাকিয়া সুলতানা কমেন্ট করছেন, খুবই সুন্দর প্রশ্ন যে ভাইয়া প্লাস কেন হইলো। আপাতত এইটা বিশ্বাস করে নেন প্লাস হইলো, তবে আমাকে এখানে 989 জন কানেক্ট হয়েছে, 989 জনের মধ্যে যদি অ্যাটলিস্ট 500টা কমেন্ট আসে যে ভাইয়া জানতে চাই যে এখানে প্লাস কেন হয়েছে, প্রমাণটা জানতে চাই, তাহলে কিন্তু ভাইয়া এটারও প্রমাণ দেখাবো। তো যদি অনেকগুলো কমেন্ট আসে, 500টা অ্যাটলিস্ট কমেন্ট আসতে হবে, তাহলে হচ্ছে আমি অবশ্যই এটার প্রমাণও আপনাদেরকে দেখাবো। আর যদি হচ্ছে যে সিস্টেম বলতে চান মানে বুঝার জন্য জাস্ট, আপনার যদি অনেকগুলো রাশি থাকে, প্রতিটা রাশিরই এরকম পাওয়ার সামনে বসবে, ওইটার আনুপাতিক ত্রুটি বসবে, এবং যতগুলো থাকবে প্রত্যেকটার মধ্যে এরকম প্লাস প্লাস আকারে অ্যান্সার গুলো হবে।
ঠিক আছে, জানতে চাই। আচ্ছা অনেকগুলো চলে আসছে, 500 হয়েছে কিনা আমি জানি না ভাইয়া, 1-200 তো হবে অলরেডি, তাই না ভাইয়া? 1-2টা, হ্যাঁ আরো বেশি হবে। ঠিক আছে, অনেকে জানতে চায়, সো আমি একটু প্রমাণ দেখাই। তবে জানি না এটার প্রমাণ আপনারা বুঝতে পারবেন কিনা। তার আগে এটা একটা স্ক্রিনশট তুলে নেন, এটা দ্রুত একটা স্ক্রিনশট তুলে নেন, তাহলে আমরা পরের প্রবলেমটা জানতে পারবো। আর প্রবলেম গুলো কি, যেমন এই চ্যাপ্টারটা সবাই বলে অনেক বোরিং, মানে এটাতে কিছুই ভালো লাগে না, এটা পড়ার কিছু নেই, কেউ পড়তে চায় না। আপনাদের কি বোরিং লাগতেছে নাকি এটাও মোটামুটি ইন্টারেস্টিং লাগতেছে, নাকি একেবারেই ফালতু লাগতেছে, ধুর ভাইয়া এগুলো কি পড়ায়? একটু জানায়েন তো ভাইয়াকে। ওকে, ওকে, ভাল লাগতেছে, ইন্টারেস্টিং লাগতেছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু করি। তাহলে দেখেন আমরা প্রুফটা দেখি। দ্রুত আমরা প্রুফটা দেখব। এই প্রুফটা কিন্তু একটু জটিল, আগেই বলে নিই। তাও ভাইয়া আপনারা যেহেতু রিকোয়েস্ট করছেন, ভাইয়া দেখাচ্ছি। আমার এটা প্রুফ দেখানোর কোনো ইন্টেনশন ছিল না। v is equals to কি, পাই আর স্কয়ার এইচ। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে জানতে হবে, এটা কি আপনারা জানেন যে ধরেন কোন একটা ফাংশন, লাইক ধরেন আমি বললাম y is equals, মানে f of x যদি u ইনটু v হয়, তখন আমরা ddx of f of x, এটা হয় হচ্ছে ddx of u ইনটু v প্লাস u ইনটু ddx of v। এটা ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা। এই ফর্মুলাটা কি আপনারা জানেন? এটা আমাকে একটু বললেন যে ভাইয়া এই ফর্মুলাটা জানি কিনা, কারণ এটা আমাদের খুব দরকার। যেমন এটার একটা এক্সাম্পল নিই। এটা একটা, মানে এইটা না পারলে আপনি সেই জিনিসটা বুঝবেন না। এক্সাম্পল কি, ধরেন আমি বললাম y is equals to x কিউব ইন্টু সাইন এক্স। ঠিক আছে, y is equals to x কিউব ইন্টু সাইন এক্স। এখানে দুইটা জিনিস পাইলেন না? তো এখানে দুইটা জিনিস আছে, তো এইটাকে ধরলাম মনে মনে ইউ, এইটাকে ধরলাম মনে মনে ভি। তো এখন আমি এটা ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করলে ddx অফ y, এটা যদি করি তাহলে ফার্স্টে কি করতে হবে, এইটারে ডিফারেন্সিয়েট করব ddx অফ x কিউব ইন্টু সাইন এক্স পড়ে থাকবে। তারপর কি করব, এক্স কিউবকে এবার ফেলে রাখবো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করব। এটা হচ্ছে জাস্ট ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এইটা যদি করতাম তাহলে কি আসতো, এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কোয়ার ইন্টু সাইন এক্স, এটা প্রথমে থাকলো, প্লাস এক্স কিউব ইন্টু সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কস এক্স হয়। তাহলে এই হচ্ছে আমাদের এইভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা আপনারা যদি বুঝেন, তাহলে ভাইয়া প্রুফটা দেখাইলে পরের পার্টটাও বুঝবেন। ঠিক আছে, তো এটা অলওয়েজ মাথায় রাখবেন। আপনার যদি 2-3টা জিনিস একসাথে গুণাকারে থাকে, লাইক এক্স কিউব এক ধরনের ফাংশন, সাইন এক্স আরেক ধরনের ফাংশন, 2-3টা জিনিস যদি একসাথে গুণাকারে থাকে, তাহলে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, প্রথমে প্রথমটারে ডিফারেন্সিয়েশন করবেন, অপরটা যা আছে তা এরকম বসে থাকবে, অর্থাৎ গুণাকারে থেকে যাবে। এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করলাম, সাইন এক্স জাস্ট নরমালি গুণাকারে রয়ে গেল। তারপর এক্স কিউব কে নরমালি রেখে দিলাম, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার, সাইন এক্স যা আছে গুণাকারে রয়ে গেছে। তারপর এক্স কিউব যা ছিল রয়ে গেছে, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে cos x আসছে। এই সিস্টেমে হচ্ছে আমরা এই 2-3টা ফাংশন গুণাকারে থাকলে সেটা করতে পারি। এইটা যারা যারা ধরতে পারছেন তাদের জন্য পরের পার্টটা। তাহলে এখন দেখেন আমাদের কি আছে, ভি আছে, ভি কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই তো? এখন দেখেন আমরা ভি কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, ধরেন আমরা একটা অজানা রাশি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তখন কি হবে, এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ডিডি এক্স অফ পাই। তো প্রথমে দেখেন পাই তো হচ্ছে আমরা যদি এভাবে করি ডিডি এক্স অফ পাই আর স্কোয়ার এইচ, এভাবে ধরেন আমরা করব। ঠিক আছে, এখন আমাদের পাই তো প্রথমেই কনস্ট্যান্ট, সে বাইরে চলে আসবে। ফার্স্টে আমরা আর স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করব, ডিডি এক্স অফ আর স্কোয়ার ইন্টু এইচ পড়ে থাকবে। পরে কি হবে, পরে হচ্ছে আর স্কোয়ার পড়ে থাকবে, ডিডি এক্স অফ এইচ আসবে। এই হচ্ছে আমাদের টেকনিক। তাহলে আমরা যখন এই প্রবলেমটা সলভ করব, কি আসবে, পাই ইন্টু
আর স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি 2r হবে ইনটু আমাদের এখানে তো আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি না, ডিফারেন্সিয়েশনটা করছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তো তখন ওই জিনিসটাকে আবার আলাদা করে রেখে দিতে হয়, মাথায় রাখবেন। যদি আপনি ডিডি আর অফ আর স্কোয়ার করতেন তাহলে শুধু 2r রেখে দিলেই হইতো, কিন্তু যদি আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না করে অন্য কারো সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন তখন ওই জিনিসটাকে আলাদাভাবে আরেকবার ডিফারেন্সিয়েশন গুণাকারে দেওয়া লাগে। ইনটু এইচ সেটা আগের মতোই পড়ে আছে, প্লাস আর স্কোয়ার আগের মতোই আছে, ডিডি এক্স অফ এইচ কিছু করার নাই, যা আছে পড়ে থাকবে। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করার আর কোনো উপায় নাই। তাহলে আমরা এতক্ষণ কি পাইলাম, ডিভি বাই ডিএক্স। এখন দেখেন সবার নিচেই কি ডিএক্স আছে, তাহলে আমি উভয় পক্ষ থেকে কি ডিএক্স টাকে কাটাকাটি করে ফেলতে পারি, এই পাশ এই পাশ এই পাশ, ডিএক্স টাকে কাটাকাটি করে ফেললাম। তাহলে আমরা আলটিমেটলি কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে পাই ইন্টু 2r dr ইন্টু এইচ প্লাস আর স্কোয়ার ইন্টু ডিএইচ, এইটুকু পাইলাম, তাই না? এখন আমি কি করব, ডিবি বাই ভি করব, ডিবি বাই ভি। তার মানে এই যে ভাইয়া পুরা জিনিসটা পাইলাম, ধরেন আমি আলাদা আলাদা ভাবে লিখি, টুয়াইস পাই আর ইন্টু ডিআর ইন্টু এইচ, এইটা একটা জিনিস, প্লাস পাই আর স্কোয়ার ইন্টু ডিএইচ, এটা আরেকটা জিনিস, মানে পাইটাকে ভিতরে গুণ দিয়ে দিলাম, ভিতরের টোটাল আয়তন দ্বারা ভাগ করব, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ এটা দ্বারা ভাগ করলাম। ভাগ করলে দেখেন কি চলে আসে, আমরা যখন ভাগ করব, ভাগ করলে ডিভি বাই ভি, তাহলে পাই গুলো কাটাকাটি, যে প্রথমে আসতেছে হচ্ছে 2 ডিআর বাই আর, প্লাস এরপরে থাকে হচ্ছে ডিএইচ বাই এইচ, এটা পড়ে থাকে। দেখেন আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে এটার সাথে এটা কাটাকাটি, যে 2 ডিআর বাই আর পড়ে থাকবে, আর এটার সাথে এটা কাটাকাটি, যে শুধু ডিএইচ বাই এইচ এইটুকু পড়ে থাকবে। তাহলে ওই যে দেখেন একজন প্রশ্ন করছে ভাইয়া 2r আসলো কোত্থেকে, আর স্কোয়ারকে যখন আপনি ডিফারেন্সিয়েশন করেন তখন কি হয়, ওই যে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x হয়, আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2r হয়। আর যেহেতু এটা নিচে এক্স এর সাপেক্ষে করছি, তাহলে আমার ওই আরটাকে আরেকবার আলাদা করে ডিফারেন্সিয়েশন করা লাগে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে প্রশ্নটা আমরা আরেকবার একটু চিন্তা করি, এই প্রথমত এই প্রমাণটা কি লাগবে কিনা, এই প্রমাণটা কখনো লাগবে না, কিন্তু আপনারা যেহেতু দেখতে চাইছেন ফর ইন্টারেস্ট, ভাইয়া হচ্ছে এটা দেখাইলাম। এটা জটিল একটা প্রমাণ, আপনি আপনার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করবেন, কেউ এই প্রমাণটা পারে না। কিন্তু আপনারা যেহেতু শিখর স্টুডেন্ট, আপনাদেরকে ভাইয়ারা কমিটমেন্ট করছি যে আপনাদেরকে স্পেশালি পড়াবো, সবকিছু জানাবো, প্রত্যেকটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার যেন হয় সেটা মেনশন করব বা এটা এনশিওর করব, সেই জন্য হচ্ছে এই জটিল প্রমাণগুলো আপনাদের সামনে প্রকাশ করা হচ্ছে। তো আমরা একটু বলি কি কি করছি। ফার্স্টে আমরা আয়তন ছিল, আয়তনকে ডিফারেন্সিয়েশন করছি যে কোনো একটা প্যারামিটারের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। আপনি যে কোনো প্যারামিটার সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবেন, পাই তো কনস্ট্যান্ট বাইরে আসবে, এখানে আর স্কোয়ার এবং এইচ দুইটা জিনিস গুণাকারে আছে, তাহলে ফার্স্টে আর স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করব, এইচ কে বাইরে রাখবো, আর এরপর কি করলাম, আর স্কোয়ার কে বাইরে রাখলাম, এক্স কে ডিফারেন্সিয়েশন, এইচ কে মানে হাইট কে ডিফারেন্সিয়েশন করলাম। এখন আর স্কোয়ার কে যখন ডিফারেন্সিয়েশন করেন, মানে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x হইতো, তো এরকম ভাবে 2r হইছে, কিন্তু এখানে তো এক্স স্কোয়ার না, ছিল আর স্কোয়ার, তাহলে ওইটাকে আরেকবার আলাদা করে ডিফারেন্সিয়েশন গুণ আকারে দেওয়া লাগে, আর এইচ বাইরে আগের মতো পড়ে আছে। আর একটু পর কি হলো, ডিডি এক্স অফ এইচ, এইচ এর সাপেক্ষে তো ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমরা জানি না, তাই এটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার উভয় পক্ষ থেকে ডিএক্স টা কমন যায় নিচে, ওটাকে কাটাটি করে বাদ দিয়ে দিলাম, ডিবি সমান সমান আসলো এইটুকু। তারপর ডিবি কে ভি দ্বারা ভাগ করলাম, আয়তন দ্বারা ভাগ করলাম, এইভাবে চলে আসলো। তাহলে আমরা দেখলাম যে এটা আয়তনের আনুপাতিক ত্রুটি, এটা ব্যাসার্ধের, এটা হচ্ছে উচ্চতার। তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেট ফর্মুলা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যারা যারা
এইটুকু পার্ট বুঝতে পারছিলাম যে ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলাটা, তাদের জন্য হচ্ছে পরের পার্টটা বোঝা সহজ হবে। আর যদি কেউ আগে থেকে ক্যালকুলাস না করে আসেন, তাহলে বলবো ভাইয়া এই দুইটা পার্ট আপনি স্কিপ করেন, জাস্ট ভাইয়া যা বলছি যে কোন একটা রাশির পাওয়ারটা সামনে বসে আর ওইটা আলটিমেটলি যোগ হয়, এইটুকু মাথায় রাখলেই আপনাদের হবে। ঠিক আছে, তাহলে এইটুকু প্রমাণ কারা কারা ধরতে পারছেন ভাইয়াকে একটু কমেন্ট করে জানায়েন যে ভাইয়া প্রমাণ ধরতে পারছি, ম্যাথও ধরতে পারছি। একটা কমেন্ট ছিল একটু ভাই উপরে ওঠেন, পাই স্কোয়ার দিয়ে একটা কমেন্ট ছিল। পাই স্কোয়ার একটা কমেন্ট, হ্যাঁ ইসাম মাহমুদের পাই স্কোয়ার ডিডি পাই স্কোয়ার ডিএক্স জিরো হওয়ার কথা। আচ্ছা, ইসাম মাহমুদ রূপম ও একটা কমেন্ট করছে, ও কমেন্ট করছে হচ্ছে ভাইয়া ডিডি এক্স অফ পাই স্কোয়ার তো জিরো হওয়ার কথা। হ্যাঁ, পাই স্কোয়ার জিরো হবে, এটা কিন্তু ভাইয়া পাই না, এটা আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ। পাই স্কোয়ার না, পাই তো আগেই বাইরে নিয়ে আসছি, আমাদের এখানে সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, তো আর স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে তো শূন্য হবে না, তাই না? আচ্ছা, ওকে। সুবহানা বলছে ভাইয়া কালকেই ভেক্টরের 3টা ক্লাস করছি, এখন পানি পানি লাগতেছে। ওকে, গ্রেট। ঠিক আছে, তাহলে আমরা এই প্রবলেম এইটুকু পর্যন্ত করে ফেললাম। আমাকে যদি জিজ্ঞেস করেন ভাইয়া এইটার প্রুফ কি লাগবে কিনা, এই যে ভাইয়া দুইটা প্রুফ করছি, প্রুফ পরীক্ষায় লাগবে না, প্রুফ পরীক্ষায় আসবে না। কিন্তু কেউ যদি ডিটেলস বুঝতে চায় না, হ্যাঁ ভাইয়া এই অঙ্ক করাইছে, এটা কোত্থেকে নিয়ে আসলো, কিছু তো বলে নাই, তো ভাইয়া ডিটেলসে সব করাইছি, কোত্থেকে আসলো না আসলো, নারী নক্ষত্র সব বলছি। তবে এগুলো যদি কেউ ক্যালকুলাস না করে আসেন তাহলে বুঝবেন না। আবার অনেকে ক্যালকুলাস করছেন, জাস্ট 2-3টা সূত্র মুখস্থ করছেন, ডিটেলসে করেন নাই, তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই। ফার্স্ট ইয়ারের শেষের দিকে আপনারা 2 মাস জুড়ে ক্যালকুলাস করবেন ম্যাথসে, তখন এই ক্যালকুলাসের প্রমাণটা রেকর্ড থেকে আরেকবার ভাইয়ার এই ক্লাস দেখে নেবেন, তখন আপনার কাছে আরো পানি ভাত হয়ে যাবে। এখন যেহেতু সূত্রগুলো আগে থেকে দেখা নাই, একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। বাট এইটুকু মেনে নিতে পারলে আমরা পরে আরো একটা এক্সাম্পল করব, দেখবেন এক্সাম্পল করার পর আপনার কাছে কনসেপ্ট একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা প্রবলেম নিই। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে t is equals to twice pi root over l by g। এই সূত্র তো নিশ্চয়ই সবাই জানেন। এটা কিসের সূত্র, কে কে বলতে পারবেন? এটা কিসের সূত্র, কে কে জানেন? আচ্ছা, আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাইয়া ক্যালকুলাস করি নাই, তো ক্যালকুলাস যারা করে আসেন নাই তাদের কাছে হচ্ছে আজকের ক্লাসটা যে প্রুফগুলা কঠিন লাগবে। যারা ক্যালকুলাস করে আসেন নাই তাদের জন্য ভাইয়ার পক্ষ থেকে সাজেশন, ক্যালকুলাসে যে পার্টটুকু ছিল প্রমাণগুলো, এগুলো স্কিপ করেন, কোনো সমস্যা নাই। এগুলো আপনি যখন পরে ম্যাথে ক্যালকুলাস করবেন, তখন হচ্ছে আপনি রেকর্ড থেকে এই পার্টটুকু দেখে নেবেন, আপনার কাছে একদম পানির মতো হয়ে যাবে। বাট যারা ক্যালকুলাস করেন নাই তারা যে ভাইয়া যেভাবে বলছি ওই টেকনিক অনুযায়ী করবেন, আপনি 10-এ 10 পাবেন, 100-তে 100 পাবেন, নো ডাউট। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে পর্যায়কাল বের করার সূত্র, সরল দোলকের পর্যায়কাল, সেটার সূত্র। তো এখন আপনাকে কিছু ডাটা দেওয়া আছে। ডাটা কি দেওয়া আছে? এল বলে দিছে, এল বলে দিছে 2 প্লাস মাইনাস 0.3। ঠিক আছে, এটা বলে দিছে। আর জি বলে দিছে হচ্ছে 9.8 প্লাস মাইনাস 0.49 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্ন কি? টি এর আনুপাতিক ত্রুটি। তাহলে আমরা কোশ্চেনটা কিন্তু বলে দিলাম, এবার সলিউশন করাটা আমি আপনাদের ঘাড়ে ছেড়ে দিলাম। দেখি কে কে সলিউশনটা করতে পারেন। ঠিক আছে, ও আগের প্রবলেমে দুই দুই নাম্বার পার্টটা করালেন না। আচ্ছা, আমাকে একটু বলছে অনেকে আগের প্রবলেমের সেকেন্ড পার্ট ছিল আয়তনের সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করা, সেটা তো খেয়াল করি নাই, আর না করে চলে গেছিলাম। আমি একটু এটা কমপ্লিট করে আসি। তো আমাকে ধরেন জিজ্ঞেস করছে সর্বোচ্চ মান, তাহলে আমরা কিভাবে করব? দেখেন, ভি ম্যাক্স
ভি ম্যাক্স কত? ভি প্লাস ডেল ভি। এখন ভি কত? ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আমরা যদি শুধু ভি বের করি, ভি হচ্ছে আমার পাই আর স্কোয়ার এইচ। পাই কত? 3.1416। আর কত ছিল? আর ছিল 5 স্কোয়ার। এইচ কত ছিল? এইচ ছিল হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমার ভি বের হয়ে যাবে। ভিটা আমি বের করি। আচ্ছা, তাহলে আমরা যদি ভি ম্যাক্স বের করি, তাহলে কি ভি প্লাস ডেল ভি, মানে ভি প্লাস 0.14 ভি, দ্যাট মিনস 1.14 ভি। তাহলে ভি ম্যাক্স হচ্ছে 1.14 ইন্টু 785.398। তাহলে কত আসে? এ ইন্টু 1.14, তাহলে আসে আমাদের 895 মিটার কিউব। আচ্ছা, তারপর আমাকে যদি ভি মিনিমাম বের করতে বলে, তাহলে আমরা কি করব? ভি মাইনাস ডেল ভি। তাহলে ভি থেকে ডেল ভি কত আসছিল? 0.14 ইন্টু ভি, তাহলে 0.86 ভি। তাহলে 0.86 ইন্টু 785, তাহলে কত আসে? 675 মিটার কিউব। এই তো আমরা আয়তনের ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত বের করে ফেললাম। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া এইটা কিভাবে করলেন? তো ছোট্ট করে একটা জিনিস বলে নি। সেটা কি? সেটা হচ্ছে দেখেন, আমরা এখানে বের করছিলাম কি, ডেল ভি বাই ভি ইজ ইকুয়ালস টু 14%, বা আমরা বলতে পারি 0.14। তো এখান থেকে আপনি শুধু ডেল ভি পাচ্ছেন কত? 0.14 ইন্টু ভি। এই জিনিসটা কিন্তু আমরা এখানে কাজে লাগাইছিলাম। ঠিক আছে, তো এই যে আমাদের ডেল ভি বাই ভি 14% আসছিল, ওইখান থেকে শুধু ডেল ভি হচ্ছে 0.14 ইন্টু ভি। তাহলে ভি ম্যাক্স কত? নর্মাল মানটা প্লাস হচ্ছে আমার এক্সট্রা কটটুক ত্রুটি। ঠিক আছে, হ্যাঁ, ডেল ভি কিভাবে পেলেন? এই যে ডেল ভি এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে ভি প্লাস ডেল ভি, এটা ভি ম্যাক্স, এটা আমরা এখানে বসাইছি। তো আমরা ভি প্লাস 0.14 যোগ করলে হচ্ছে 1.14 ভি। 1.14 কে ভি দ্বারা গুণ করছি। ভি মিন হচ্ছে ভি থেকে ডেল ভিটা বিয়োগ গেলে 0.86 ভি আসে। 0.86 দ্বারা গুণ করে করে ফেললাম। ঠিক আছে, ওকে ভাইয়া, এখানে সর্বোচ্চ আর এইচ দিয়ে করলে হবে না? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। পাহিয়া বিনতে বলছে, হবে। ক্যালকুলাস কত নাম্বার ভেক্টর লেকচার? ভেক্টর লেকচারে প্রায় মনে হয় 14 নাম্বার বা 13 নাম্বার ক্লাস থেকে হচ্ছে ক্যালকুলাস শুরু হয়েছে। সানজিন, সরি সাজিন আরা বলছে, ভাই আমার কমেন্ট দেখা যায় না, সবার কমেন্ট দেখা যায় ভাইয়া। ওকে, 0.14 কই পাইলেন? এই যে 0.14, এখানে দেখেন 14% মানে কি 0.14, ওইখান থেকে পাইছি। ওকে, আচ্ছা, ইন দা মিন টাইম আমাকে একজন পরে যে প্রবলেমটা, সেই প্রবলেমটারও কোশ্চেনের সলভটা করে দিছে। তাহলে আমরা একটু পরের প্রবলেমটার দিকে চলে আসি। আমরা এখানে একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালের ক্ষেত্রে আমরা এই একটা সূত্র দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, আমাকে একজন কমেন্ট করছে এরকম, আমি একটু কমেন্টটা বলি। আমাকে কোশ্চেন করছে যে ভাইয়া ভি প্লাস 0.14 ভি ইকুয়ালস টু 1.14 ভি, এটা কেমনে হইলো? এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন তাও একজন না, কয়েকজন করছে। এটা যদি শুভ ভাইয়ার স্টুডেন্টরা করে তাহলে কিন্তু খুব মনে কষ্ট পাবো। এই প্রশ্ন আপনাদের থেকে এক্সপেক্ট করি না ভাইয়া। কেন? এটা কি ভাইয়া? এটা হচ্ছে দেখেন, আপনি ভি কমন নেন, ভি কমন নিলে কি থাকবে? 1 প্লাস 0.14
0.14, তাই না? তাহলে 1 এর সাথে 0.14 যোগ করলে কত হয়? এটা কি পারেন? এটা তো ইন্টারের প্রশ্ন না, এটা কি ভার্সিটি পিএইচডি করলে তারপর এই প্রশ্ন ফেস করবেন, তাই না? 1 এর সাথে 0.14 যোগ করলে কত হয়? তো 1 এর সাথে 0.14 যোগ করলে 1.14 হয়। এখন v ইনটু 1.14 এটা যে কথা, এটা আরো গুরুত্বপূর্ণ। এটা পিএইচডি তেও না, আপনি যদি 2-3 বার পিএইচডি করেন তাহলে এটা পারবেন। 1.14 ইনটু v হয়। ঠিক আছে? এবার কি বুঝছেন ভাই এটা কেমনে হইছে? আমাকে একজন কমেন্ট করছে, ভাই এটা আবার কে কমেন্ট করে? এইটা ভাই আমারে এটলিস্ট 10 জনের মতো কমেন্ট করছে যে ভাই এই দুইটা যোগ করলে এটা কেমনে হয়। ঠিক আছে? ওকে। এই যে আবার আরেকজন বলছে ভাই বুঝি নাই যে v প্লাস এটা যোগ করলে এটা কেমনে হয় বুঝি নাই। আহ, তাহলে আসেন আমরা যে প্রবলেমটাতে ছিলাম এই প্রবলেমটা আমরা সলভ করব, যে পর্যায়কাল 2/5 L/G এটা আমাদেরকে সলভ করতে হবে। তো আমরা একটু সলিউশনে চলে যাই। আমাদেরকে চাইছে কি টি এর আনুপাতিক ত্রুটি বের করতে হবে, দ্যাট মিন্স আমাদের ডেল টি বাই টি বের করা লাগবে। তো 2i পাই এটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে সেটা আসবে না। তাহলে ফার্স্টে কি এল আছে, এল এর পাওয়ার কত? এল এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে ফার্স্টে হাফ সামনে আসবে, ডেল এল বাই এল আসবে। তারপর জি, জি এর পাওয়ার কত? মাইনাস হাফ, জি এর পাওয়ার হচ্ছে মাইনাস হাফ। কিন্তু আমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবো যে আনুপাতিক ত্রুটির সময় পাওয়ারটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, খুবই ইম্পর্টেন্ট। আনুপাতিক ত্রুটি যদি বের করেন, পাওয়ারটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, অলওয়েজ পাওয়ারের পজিটিভ মানটা, পরম মানটা বসাইতে হবে, কখনোই নেগেটিভ পাওয়ার বসানো যাবে না। তাহলে এরপর কি থাকবে? ডেল জি ডিভাইডেড বাই জি। জি এর এখানে পাওয়ার কত? মাইনাস হাফ, জি টু দি পাওয়ার মাইনাস হাফ। মানে আপনি যদি সূত্রটাকে ভেঙে লেখেন, পরে অনেকে বলেন ভাই এল এর পাওয়ার হাফ কোত্থেকে আসলো? তো আমি জানি এই প্রশ্ন আসবে, তাই আমি এবার রিস্ক নিব না। এল টু দি পাওয়ার প্লাস হাফ, জি টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই না? তো ওই হাফটা এখানে বসছে, এই যে প্লাস হাফ, কিন্তু এখানে মাইনাস হাফ বসার কথা, কিন্তু মাইনাস না প্লাস বসবে। অলওয়েজ ত্রুটি বের করার ক্ষেত্রে প্লাস ইউজ করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া একটু সাইডে লিখে দিচ্ছি। তো অলওয়েজ ত্রুটি বের করার সময় আমাদের হাতের পরম মানটা বিবেচনা করতে হয়। তো এখানে যদিও মাইনাস হাফ, পরম মান নিলে প্লাস হাফ সেটা বিবেচনা করব। তাহলে আসেন আমরা বের করি হাফ ইন্টু ডেল এল বাই এল। ডেল এল কত? এই যে 0.3, এল কত? 2 বসাইলাম, প্লাস হাফ ইন্টু এখানে ডেল জি, ডেল জি কত? 0.49, 0.49 ডিভাইডেড বাই এটা কত? 9.8। তাহলে এই পুরাটা সলভ করলে কত আসে আমাকে একটু ঝটপট কমেন্ট করে জানান। 0.5 ইন্টু 0.3/2, আমাদের আসে 0.1। আমাদের আসে কত? 0.1 বা 10%। ঠিক আছে? তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। এইটুকু পর্যন্ত কারা কারা ধরতে পারছেন ভাইয়াকে একটু কমেন্ট করে জানান। অলরেডি আমার সাথে কমেন্ট করছে ফারজানা, তাহমিম, তানভীর, তারপর রিজু, নাজমুস, তারপর নুসরাত, তারপর তালুকদার, আরো অনেকে, আব্দুর রহমান, মিথুন, তাহমিম, আরো অনেকে। ভাইয়া নাম পড়ে কুলাতে পারতেছি না বিকজ খুব দ্রুত কমেন্ট চলে যাচ্ছে। আমি 1 সেকেন্ডের মধ্যে যতটুক পড়তে পারি তার থেকে বেশি কমেন্ট চলে আসছে। যাক, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে কমেন্ট করছেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তো এইটা একটা স্ক্রিনশট তুলে রাখেন যারা যারা বুঝতে পারছেন, স্পেশালি এই যে ভাইয়া যেসব জায়গায় ব্লক ব্লক করছে ওইসব জায়গায় আপনিও খাতায় ব্লক করেন, সো দ্যাট আপনার যেন পরীক্ষার আগে রিভাইজ দেওয়ার সময় এই জিনিসগুলো অবশ্যই মনে পড়ে।
ঠিক আছে? আর এই চ্যাপ্টারটা খুবই বোরিং চ্যাপ্টার, কেউ পড়েই না, পড়তে চায় না। কিন্তু আমার কাছে মনে হয় এই চ্যাপ্টারও শিখার মতো অনেক কিছু আছে। তো আজকে আপনাদের থেকে আমি জানতে চাই শিখবো জিতবোতে পোস্টের মাধ্যমে যে আপনাদের কাছে কি এই চ্যাপ্টারটা বোরিং লাগছে নাকি এই চ্যাপ্টারটাও শিখার মতো ইন্টারেস্টিং কিছু মনে হইছে। তো আপনাদের পোস্ট দেখবো, পোস্ট দেখে ভাইয়া চিন্তা করব আগামী ক্লাসে কি এরকম আরো অনেক সুন্দর প্রবলেম দেখাবো নাকি এই চ্যাপ্টারের জাস্ট তথাকথিত কয়েকটা ডেফিনেশন, তথাকথিত কয়েকটা সংজ্ঞা এগুলো দেখায় চ্যাপ্টার শেষ করব। তা নির্ভর করবে আপনাদের ফিডব্যাকের উপর, যেটা আমি শিখবো জিতবো থেকে আপনাদের থেকে দেখতে চাই। ওকে, তাহলে আমরা ২ টা প্রমাণ দেখাইছি। এইটার প্রমাণ আর দেখাইনি। এটা প্রমাণ দেখানোর কিছু নাই। জাস্ট এইখানে পাওয়ারটা কেন প্লাস নিতে হয়? কেন মাইনাস না নিয়ে পাওয়ারটা প্লাস নিলাম? এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি আমার টিচারদেরকে জিজ্ঞেস করছি। আনফরচুনেটলি আমার টিচাররা আমাকে এটার অ্যান্সার দিতে পারে নাই। বাট আমি এখন খুব সুন্দর করে জানি এটার অ্যান্সার এরকম। কিন্তু আমি আপনাকে এই অঙ্কটার অ্যান্সার দিব না। এটার ব্যাখ্যাটা বলব না যে কেন এখানে মাইনাস দিছে। মাইনাসের পরিবর্তে প্লাস ইউজ করছি। আমি চাই আপনি হচ্ছে এটা বের করেন। বের করে একটা পোস্টের মাধ্যমে আপনি জানান, "ভাইয়া এই কারণে এখানে মাইনাসটা প্লাস হইছে।" আমি একটা এক্সপেরিয়েন্স বলি। আপনারা যখন ম্যাথ করবেন, ম্যাথের সবথেকে ইন্টারেস্টিং চ্যাপ্টার হচ্ছে ম্যাথের সম্ভবত চ্যাপ্টার 5 বিন্যাস সমাবেশ। বিন্যাস সমাবেশ হচ্ছে সেই চ্যাপ্টার যেটা অলিম্পিয়াডে, ম্যাথ অলিম্পিয়াডে সবথেকে বেশি প্রশ্ন বিন্যাস সমাবেশ থেকে আসে। একটা স্টুডেন্ট ম্যাথ বুঝে কিনা সেটা যাচাই করা হয় ২ টা চ্যাপ্টার দিয়ে। একটা হচ্ছে বিন্যাস সমাবেশ, আরেকটা হচ্ছে প্রবাবিলিটি। তো বিন্যাস সমাবেশের আমাদের সময় অনেকগুলা বই ছিল। আমি একটা বই এক্সাক্টলি নাম মনে নাই এখনো। হারুনুর রশিদ স্যার সম্ভবত উনার বই থেকে ম্যাথ করতাম। আমি অনেকগুলা প্রায় ৬-৭ টা বই থেকে ম্যাথ সলভ করতাম। তো ওই বইয়ের একটা অঙ্ক ছিল, খুবই বড় একটা অঙ্ক। এটার মানে আমি মনে আছে আমি জাস্ট একটা অঙ্কর জন্য ১.৫ দিন কাজ করছিলাম। মানে একদিন পুরো সন্ধ্যা, আরেকদিন সকাল থেকে রাত পর্যন্ত ১.৫ দিন কাজ করে ১.৫ দিন টানা একটা ম্যাথ নিয়ে চিন্তা করে অঙ্কটার অ্যান্সার মিলাইতে পারছিলাম। তো আমাদের ম্যাথ ক্লাস নিতে হচ্ছে বুয়েটে ফার্স্ট হয়েছিল। 11 ব্যাচে ফার্স্ট হয়েছিল আশরাফুল আশিক ভাইয়া। আমাদের ম্যাথ ৩ জন ভাইয়ার কাছে পড়ছিলাম। এর মধ্যে একজন ছিল আশরাফুল আশিক ভাইয়া, বুয়েটে 11 ব্যাচে ফার্স্ট হয়েছিল। তো ভাইয়াকে পরে হচ্ছে অঙ্কটা করতে দিছি। তো ভাইয়াও ১ম এ এই অঙ্ক ফেস করছে, ডিফিকাল্টি ফেস করছিল। তো আমার কাছে তখন অনেক ভালো লাগছে, যাক আমি ১.৫ দিন কষ্ট করে হলেও এমন একটা ম্যাথ করতে পারছি যেটা বুয়েটে যে ফার্স্ট হইছে সেও পারে নাই। তো আমার কাছে এখন ভালো লাগছে। ভাইয়াকে পরে যখন বলছি ভাইয়া অনেক খুশি হইছে। "আরে তুই তো এটা অনেক ভালো করে ঘেঁটে ঘুটে সলভ করে নিয়ে আসছিস।" তো আপনি যখন কোন একটা কিছু এরকম চিন্তা করবেন, লাইক এখানে প্লাসটা কেন প্লাস বসলো, মাইনাস কেন বসলো না? আপনি অনেক চিন্তা করতে যখন আপনি এটা বের করবেন, তখন ওইটার অ্যান্সারটা আপনার মাথায় গেঁথে যাবে। এবং তখন আপনার ফিজিক্সের অন্যান্য টপিক গুলো, ম্যাথস এর অন্যান্য টপিক গুলো, কেমিস্ট্রির সংকরণ, কেমিস্ট্রির পর্যাবৃত্ত গতি, অনেক কিছু আপনার মাথায় তখন আরো ভালো করে বুঝতে শুরু করবেন। ঠিক আছে? আমরা ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি। কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। যেমন এখানে আপনাদের কিছু তথাকথিত জিনিস আছে, মৌলিক রাশি। মৌলিক রাশি কি আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে মৌলিক রাশি হচ্ছে এমন রাশি যেগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। অন্যান্য রাশিগুলো এটার উপর নির্ভর করে। কয়টা আছে মৌলিক রাশি? মৌলিক রাশি আছে হচ্ছে ৭ টা। ৭ টা মৌলিক রাশি আছে। কি আছে? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই ৭ টা। তো মৌলিক রাশিগুলো আর যৌগিক রাশি তো জানেন, যেগুলো অন্যান্য এই মৌলিক রাশিগুলো থেকে যে রাশিগুলো পাওয়া যায় তাকে বলা হচ্ছে যৌগিক রাশি। তো যৌগিক রাশির অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। বেগ যৌগিক রাশি, ত্বরণ, বল এগুলো হচ্ছে যৌগিক রাশি। ভাইয়া ১০ মিনিট টাইম বাড়ায় রাখেন। তো পরিমাপের একক এগুলো আপনারা জানেন। এই স্লাইডটা খুবই ইম্পোর্টেন্ট। তো ভাইয়া স্টার দিয়ে রাখতেছি। এই স্লাইডটা ইম্পোর্টেন্ট। এই স্লাইডটা অবশ্যই শিখবেন। তো দৈর্ঘ্য এটার সংকেত জানি, এটার এসআই একক আমরা জানি মিটার, এবং এটার মাত্রাগুলো অবশ্য জানা লাগবে আপনাদেরকে। দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা মাথায় রাখবেন। দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। ঠিক আছে? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। তারপর ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। এটার একক কেজি এবং এটার মাত্রা হচ্ছে এম। সময়ের একক সেকেন্ড এবং এটার মাত্রা হচ্ছে টি। তারপর তড়িৎ প্রবাহের একক যেটা, মাত্রাও এক্স্যাক্টলি সেটা। অনেক বইতে লেখা আছে তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে আই, কিন্তু এটা ভুল। তড়িৎ প্রবাহের মাত্রাটা এ দ্বারাই প্রকাশ করা। যদি ইন্টারন্যাশনাল সিস্টেমে চিন্তা করেন, বাইরের রাইটারের বইগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন এটাকে একক ও অ্যাম্পিয়ার মাত্রাটাও এ দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু বাংলাদেশের কিছু বই ভুল করে এটাকে ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করছে। তাপমাত্রার মাত্রাটা একটু কেয়ারফুলি, এটা থিটার মতো মনে হয় কিন্তু থিটা কিন্তু নাই, ছোট্ট করে একটা দাগ।
খেয়াল করেন আমি কিন্তু পুরা দাগ দিই নাই, একেবারে থিটার মতো না, মাঝখানে ছোট্ট একটা দাগ দিছি। তারপর আছে মোল। মোলকে কিভাবে প্রকাশ করে? মোলের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এন। তারপর দীপন তীব্রতা, দীপন তীব্রতার মাত্রা হচ্ছে ক্যাপিটাল আই। তা আমাদের অনেক বইতে ভুল করে তড়িৎ প্রবাহের মাত্রাকে আই দ্বারা প্রকাশ করে, কিন্তু তড়িৎ প্রবাহের সিম্বল আই, মাত্রা কিন্তু এ। আর দীপন তীব্রতা ক্যান্ডেলা, এটার মাত্রা হচ্ছে আই, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপর আমরা কি করব? তারপর আমরা হচ্ছে এককের বিভিন্ন পদ্ধতি, এই যে সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এই ব্যাপারগুলো একটু জানবো। মাত্রা কাকে বলে এটা আমরা জানি, এটা আসলে স্পেশাল কিছু না, যৌগিক রাশির মাত্রা নির্ণয়। তো আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। যেমন আপনারা জানেন এফ ইজ ইকুয়ালস টু এম এ, তো বলের মাত্রা নির্ণয়, আমি জাস্ট বলের মাত্রাটা নির্ণয় করব। তো বলের মাত্রা নির্ণয় করব। এখন দেখেন আমরা এই এম এর মাত্রা কি? এম তো ভর, ভরের মাত্রা হচ্ছে এম। ত্বরণের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। মাথায় রাখবে এভাবে যে কেজি, ত্বরণের এককটা মাথায় রাখেন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এর যদি আমি চিন্তা করি তাহলে কেজির পরিবর্তে কি আসে? ভর। মিটার কি? দৈর্ঘ্য, তার মানে এল। আর এখানে সময়, সময় টি, টি স্কোয়ার কিন্তু নিচে আছে সো -2। তাহলে আমি এখানে বসাবো ইনটু এম এল পার টি স্কোয়ার। তাহলে এফ এর মাত্রা যদি আমি বলি, বলের মাত্রা, সেটা হবে কি? দুইটা এম গুণ হয়ে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা সরি, কেজিতে তো মিটার নাই, কেজিতে মিটার নাই, আমি এটা ভুলে দিছি। তাহলে কেজি ইনটু মিটার পার সেকেন্ড, তাহলে এম এল পার টি স্কোয়ার। এইটাই হচ্ছে আমার বলের মাত্রা। এভাবে আমরা বলের মাত্রাগুলো বের করতে পারি। ঠিক আছে, এমামুল বলছে স্যার আমার কমেন্ট কি দেখা যায় না? তারপর অনেকগুলো লাভ, হ্যাঁ দেখা যায়। তো আমরা আজকে আর এক্সট্রা কিছু করব না, আজকে অলরেডি আমরা ক্লাসের শেষ দিকে চলে আসছি। তো আমরা একেবারে শেষ স্লাইড যাই, যেখানে আমরা অনেক কিছু শিক্ষণীয় থাকি। থ্যাংক ইউ, যারা যারা থ্যাংক ইউ বানান পারেন না তাদের জন্য খুব শিক্ষণীয় একটা জিনিস, THANKYOU, এটা আপনাদের জন্য। আর আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে আপনারা পোস্ট করে জানাবেন, এবং এরকম আরো সুন্দর সুন্দর ম্যাথ এই চ্যাপ্টারে পসিবল, আরো সুন্দর ম্যাথ পসিবল, সেগুলো কি দেখতে চান নাকি নর্মাল জাস্ট ট্রেডিশনাল পড়াশোনা জানতে চান? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্লাসের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।